এমনকি রিসেন্টলি যে সরকার বদল হলো, সেখানে সরকার বদল হচ্ছে, সেটা একটা বড় অনুষ্ঠান, সেখানে জিদ্দা গেছে, ওটা একটা আলাদা ভাইরাল হয়ে গেছে। হ্যাঁ, মানুষটা ওখানে, মানুষটা সিনেমা, তখন তো সিনেমাও ছিল না, তখন তো কিছুই আসেনি। হ্যাঁ, তখন কিন্তু মানে মানুষটা ওখানে গেছে, ওখানে মুখ্যমন্ত্রী একটা যেটা মানে 50-50 হয়ে গেছে, মানে 50% হচ্ছে শুভেন্দু অধিকারী, মানে আমাদের যে এখন বর্তমান সিএম মহাশয়, ওনার একটা পপুলারিটি, ওনার জিদ্দার পপুলারিটি সেম সেম হয়ে গেছে। মানে উনি মানে জিদ্দা এসছে এটা মানে পলিটিক্যাল ইয়েতে, কিন্তু আবার সেদিনকে সব থেকে বেশি প্রচারটা দেখলাম হয়েছে, মানে মুখ্যমন্ত্রী যতটা দেখলাম সেদিনকে হয়েছে, তার থেকে বেশি নিউজ হয়ে গেছে জিদ্দা হ্যাঁ, মুখ্যমন্ত্রী জিদ্দা শপথ গেছে, অনুষ্ঠানে মানুষ তো গেছে। যায় না, মানুষটা কোথাও যায় না, না, মানুষটা না, এটা ভুল। মানুষটা কিন্তু 2011 সালেও গেছিল, এটা ইন্টারভিউতে বলেছে। ওই মানুষটাকে ভুল হ্যাঁ, বোঝা কিন্তু তখন তো সোশ্যাল মিডিয়া ছিল না। হ্যাঁ, সেটাই তো। ছিল, তখন আর সোশ্যাল এগুলো মিডিয়া ছিল, করে এতটা যদি প্রচার ছিল না, প্রচার এতটা ছিল না, প্রচার ছিল এগুলো না। করে যদি হেটারদের মনে হয় যে একটু মনে সান্ত্বনা দেবে, দিক, এগুলোই প্রচার করে জিদ্দা কোনো দিক দলের করুক। সাথে যুক্ত নয় রাজনৈতিক ভাবে। হ্যাঁ, এটা সাপোর্ট জানাতে গেছে, আমার সরকারের নতুন এসে সাথে সাপোর্ট জানাতে গেছে। আর ওটা গভর্নমেন্ট অনুষ্ঠান, ওটা সরকারি অনুষ্ঠান, ওটা কোনো পার্টির অনুষ্ঠান ছিল না। এটা মানুষ বুঝতে পারে না যে কোনটা সরকারি অনুষ্ঠান, কোনটা পার্টির অনুষ্ঠান। প্রশ্নটা দাদাকে রেখেছিলাম, মানে দেখো, নখানা লুক দাদার, মানে জিদ্দার পার্সোনালি তো নিশ্চয়ই একটা স্পেশাল লুক থাকবে, তো ওটা তো ভাই 13 তারিখ জানতে পারবে। জিদ্দারও কিন্তু এখানে আমি এই প্রশ্নটা রেখেছিলাম যে জিদ্দার কোন লুকটা পছন্দ। সব কটা লুকে অবশ্যই স্পেশাল, বাট জিদ্দাতে একটা লুক অবশ্যই একটা স্পেশাল লুক থাকবে। দাদা এই আনসারটা দিয়েছে, ওটা 13 তারিখ তোমরা জানতে পারবে। দাদার একটা ফেভারিট লুক রয়েছে। ঠিক আছে, যাই হোক। টিমের কাছে বা নন্দী মুভিজের কাছে পৌঁছাবে কিনা। তো এই বইটার ব্যাপারে বলতে মানে একটা জিনিস বলতে যে জিদ্দা এবং জিৎ ফিল্ম ওয়ার্কস এবং নন্দী মুভিজ, এদেরকে অনেক অনেক বেস্ট অফ লাক, খুব বইটা খুব ভালো হোক। আর জিদ্দার কাছে যদি এই ভিডিওটা পৌঁছায়, জিদ্দাকে বলবো উই লাভ ইউ জিদ্দা, উই লাভ ইউ, তুমি এরকম করেই আমাদেরকে আনন্দ দিয়ে যাও। আর হ্যাঁ, বছরে মিনিমাম 2টো করে বই করো। আর তোমাকে খুব খুব ভালোবাসি আমরা। বাকিরাও বলো কে। চলো, হাই এভরিওয়ান, আমি রূপম চলে এলাম নতুন একটা সেশন নিয়ে। এই সেশনটার জন্য পার্সোনালি আমি খুব এক্সাইটেড, অনেকদিন ধরে অপেক্ষায় রয়েছি কবে জিটিয়ান্স দের পাবো। এবং আজকে যাদেরকে দেখছো সবাই জিটিয়ান্স, বসের ছবি আসছে বলে কথা, 2 বছর পর আমাদের বসের ছবি আসছে। তো মনে হলো এরকম একটা জিটিয়ান্স দের নিয়ে একটু আলোচনা করা যেতেই পারে, একটা আড্ডা দেওয়া যেতেই পারে। কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতি। আচ্ছা, আমি এক এক করে সবার কাছে আসবো। আমার প্রথম যে প্রশ্নটা থাকবে সবার কাছেই, যে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতের যখন ফার্স্ট অ্যানাউন্সমেন্ট আসে, তখন অনেকের মনেই কিন্তু এটা একটা খটকা লেগেছিল যে কেন জিদ্দা হঠাৎ একটা বিপ্লবীর চরিত্রে, কেন কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, এত বড় একটা সিনেমার নাম কেন পথিকৃৎ বসুর পরিচালনায়, এরকম অনেক কোশ্চেনই আমাদের মাথায় এসছিল। এবং সেইখান থেকে আজকে ট্রেলার রিলিজের দিন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি সিনেমাটা কি হতে চলেছে, যা যা প্রোডাক্ট আমাদের কাছে এসেছে। তো আমি এই বিষয়ে তোমাদের থেকে একটা এক্সপিরিয়েন্স শুনতে চাই, যে ট্রেলার দেখার পর বা কন্টেন্ট গান দেখার পর প্রথমে যে ধারণাগুলো ছিল সেগুলো কি কোথাও গিয়ে দূর হয়েছে, সেটা আমি সবার থেকে জানতে চাই। এক এক করে সবাই বলো। আমি সুমিত দাকে দিয়েই স্টার্ট করছি। সুমিত দা বলো ফার্স্ট। আচ্ছা, প্রথমে রূপম তোমাকে আমি একটা ইয়ে করছি, মানে মানে ভুল না, একটা ইয়ে বলছি যে 2 বছর কিন্তু জিদ্দার বই মানে এরকম না, 24-এ বই এসছে, 25-এ খাকি এবং 26-এ কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। তো 1 বছর বই ছিল না, আর সেই বছর ওয়েব সিরিজ এসছে। ঠিক আছে, এটা একটা ভুল যে জিদ্দার কন্টেন্ট ছিল না। অনেক ইভেন অনেক মানে নর্মাল অডিয়েন্সের থেকেও অনেক জিৎ ফ্যানরাও বলে, মানে আমাদের ফ্যানদের থেকে বলা হয় যে জিদ্দার বই নেই, বই নেই, কিন্তু না, এটা নয়, ছিল না, মানে খাকি ছিল 2025-এ, তাই ওর গ্যাপটা ছিল। যাই হোক, আচ্ছা এবার তোমার প্রশ্ন হচ্ছে যে কেমন এক্সাইটেড। অবশ্যই এক্সাইটেড, কারণ জিদ্দার বই আসা মানে একটা উৎসব, সেটা আমরা সবাই জানি। এবং সব থেকে বড় কথা, ইভেন্টে আমি ছিলাম, আমরা গেছিলাম, এখানে অনেকেই গেছিল, অরিজিৎ গেছিল, সৌভিক যেতে পারিনি, জিৎ ঘোষ গেছিল, তুই তো গেছিলি। তো আমাদের খুব দেখার পর আমরা যেটা ভেবেছিলাম যে এত বড় নাম, তো নামটা আমাদের প্রথমে একটু খটকা লেগেছিল, বাট কিন্তু ট্রেলার এবং টিজার দেখার পরে আমরা বুঝতে পারছি, এবং বেশ ব্যাপারটা গল্প দিকটা একটু হালকা বুঝতে পেরেছি যে হ্যাঁ, নামটা সার্থক, এবং নামটা সত্যি, আমাদের আর কোনো আক্ষেপ নেই যে নামটা বড়। তো আমাদের কোনো অসুবিধা নেই, খুবই নামটা মানে একদম বইটার সাথে সার্থক হয়েছে জিনিসটা। তো আমার এটাই বলবো যে নামটা নিয়ে আর কোনো আক্ষেপ নেই আমাদের। আজ আশা করি কারোই থাকার কথা নয়, বা বাকিরা বলুক। আমি সৌভিকের কাছে যাচ্ছি। সৌভিক, কিছু বলো। সো ফার্স্ট অফ অল, যখন মানে অ্যানাউন্সমেন্টটা আসে, জাস্ট তার আগে যে মিডিয়া থেকে যেটা অ্যানাউন্স করা হয়েছিল যে জিদ্দা এই সিনেমাটা অভিনয় করছে, তো মানে প্রথমে নন্দী মুভিজ নামটা দেখার পর না, আমি মানে খুব একটা মানে কি বলবো, ভরসা পাইনি যে একটা নতুন প্রোডাকশন হাউস জিদ্দাকে ঠিক কি করে রিপ্রেজেন্ট করতে পারবে এই মুহূর্তে দাঁড়িয়ে।
মানে জিদ্দা তো অ্যাটলিস্ট মানে যে ধরনের সিনেমা আমরা জিদ্দাকে দেখে এসেছি, অ্যাটলিস্ট চেঙ্গিজ, রাবণ বা একটু মানে মাসি ক্যারেক্টার হিসেবে, অ্যাকশন স্টার হিসেবে, তো সেই জায়গায় দাঁড়িয়ে এই ধরনের একটা বিপ্লবী ক্যারেক্টারকে পোর্ট্রে করাটা কিন্তু মানে ইটস নট সো অ্যান ইজি টাস্ক। তো সেইখানে দাঁড়িয়ে জিদ্দার এই কাজটা নিয়ে মানে ভীষণ একটা মানে টেনশন তো ছিল, কাজ করছিল সেখানে দাঁড়িয়ে যে কতটা কি জিদ্দা করতে পারবে, প্লাস একটা নতুন প্রোডাকশন হাউস নন্দী মুভিজ। মানে আমরা সে সময় জানতামই না নন্দী মুভিজ এর সম্পর্কে, মানে সেরকম একটা কিছু মানে আলোচনাও নেই সেটা। বাট মানে ডে বাই ডে যেভাবে সিনেমাটার ফার্স্ট ওই আগের বছর 15th or 14th আগস্টে যে ওদের গ্লিমসটা এসেছিল, ফার্স্ট গ্লিমসটা, সেইটা আসার পর থেকে মানুষের মধ্যে যে ডিসকাশনটা যে হ্যাঁ এই ছবিটা নিয়ে হয় কিছু একটা মানে হতে যাচ্ছে, প্লাস মানে ছবিতে যা যা গ্লিমস দেখানো, যে জিদ্দা লাঠি খেলা শিখছে, প্লাস আমাদের সিনেমাটোগ্রাফার সৌমিক হালদার স্যার, তারপরে আমাদের মেকআপ আর্টিস্ট হিসেবে সোমনাথ কুন্ডু স্যার, তো মানে ডেফিনেটলি সেখানে মানুষের মধ্যে একটা আগ্রহ অলরেডি তৈরি হয়ে গেছিল সেই জায়গাটাতে, হ্যাঁ ভাই এই মানুষগুলো একটা ভালো জায়গায় জিদ্দাকে নিয়ে যেতে পারে। কারণ এই সমস্ত মানুষের কাজ আমরা দেখেছি এর আগে তারা বহুরূপ সিনেমা করেছে সোহমের সাথে, প্লাস অন্যান্য আরো অনেক সিনেমাতে তারা কাজ করেছে, যে সিনেমা আমরা দেখেছি মানে মেকআপের দিক থেকে সোমনাথ কুন্ডু স্যারের মতন আর হয়তো অন্য কেউ করতে পারবে না। মানে হি ইজ মোর দ্যান এনিথিং। তো সেই জায়গায় দাঁড়িয়ে প্লাস হচ্ছে তার মেকআপের সমস্ত কিছু মানে স্পেশাল আলোচনা আলোচনা বলো, প্লাস হচ্ছে ছবিটা যখন ফার্স্ট ওই পোস্টারটা এসলো, মোশন পোস্টারটা, আই থিঙ্ক 28th অক্টোবর খুব সম্ভবত, যেদিন থেকে শুট স্টার্ট হয়েছিল, জাস্ট তার দুদিন পরে। তো সেই দিন থেকে জাস্ট মানে ওই যে লুকটা জিদ্দার তৈরি হয়েছিল, ওই লুকটা থেকে একটা মানে এক্সাইটমেন্টটা মানে আস্তে আস্তে জাগতে শুরু করেছে, এই সিনেমাটা ভাই কিছু একটা হবে। একটা ক্রান্তির জিতের একটা ফিল আসছিল তখন। রাইট। তো ওই জায়গায় দাঁড়িয়ে প্লাস হচ্ছে জিদ্দা যে ইয়ং লুকটা, ওই লুকটাই সবচেয়ে বেশি এক্সাইটেড, এই লুকটা কিছু একটা হবে ভাই। প্লাস হচ্ছে জিদ্দার 30th নভেম্বর জিদ্দার বার্থডের দিন যে ওদের রয়্যাল রিভিলটা এসেছিল, সেটাও আমি কখনো এক্সপেক্ট করিনি যে এত ফাস্ট ওরা জিনিসটাকে নিয়ে আসবে। বাট হ্যাঁ, ফ্যান্সদের কথা মাথায় রেখে আলটিমেটলি 2 বছর পরে আমরা বসের থেকে সারপ্রাইজটা পাচ্ছি। হ্যাঁ মানে সারপ্রাইজ 2023-এ আমরা লাস্ট পেয়েছিলাম জিদ্দার অ্যানাউন্সমেন্ট, তারপরে 2024-25 হয়তো গ্যাপ ছিল, বাট 2026-এর এই যে 2025-এ এসে আমরা যে অ্যানাউন্সমেন্টটা আবার পাচ্ছি, এই যে সময়টার মানে এই 2 বছরের যে সময়টা জিদ্দা নিয়েছে, এটা আমাদের কাছে আজকে ওয়ার্থ ইট, যে হ্যাঁ ভাই মানুষটা আজকে অনেক মানে ভাবনা চিন্তা করে তারপরে এই কাজটা আজকে এসে বেছে নিয়েছে। এটা কিন্তু এরকম না যে মানে পেলাম আর খেলাম, মানে এরকম কোনো একটা ব্যাপার না, যথেষ্ট মানে ভাবনা চিন্তা করে যথেষ্ট একটা চ্যালেঞ্জিং ক্যারেক্টার আজকে সে বেছে নিয়েছে। আমার মতে সিনেমাটা সত্যি খুব ভালো হবে, ইনফ্যাক্ট রয়্যাল রিভিলের পার্টটা দেখেই মানে অনেক মানুষের মধ্যে ইন্টারেস্ট জেগেছে বলে আমি মনে করি, স্পেশালি আজকের দিন অব্দি ট্রেলার টিজার বলো, মানে মাঝখানের এই যে সময়টা যে গ্যাপ তৈরি হয়েছিল না, এই গ্যাপটা কখনো ম্যাটার করে না। কারণ মানে ধরো ওই যে জিদ্দার যে মানে ম্যাটারটা এতদিন ধরে যেটা চলে এসেছে, যে জিদ্দা যখন মিডিয়াতে ঢুকে, জিদ্দা যখন কোনো একটা আপডেট দিতে শুরু করে, পুরো মানে সব তোলপাড় করে দেয়। তো এই ব্যাপারটা কিন্তু এই সিনেমাটার মধ্যেও রয়েছে, মাঝখানে যে মানে মার্চ থেকে টিল জুলাইয়ের এই ফার্স্ট উইক পর্যন্ত, এই সময়টা কিন্তু আমরা কোনো সেরকম আপডেট পাইনি সিনেমাটা নিয়ে, জাস্ট বলা হয়েছিল সিনেমাটা আসবে, জাস্ট মাঝখানে বলা হয়েছিল ভিএফএক্স এর কাজ নিয়ে একটু বিজি রয়েছে। বাট হ্যাঁ সেই সময়টা হয়তো অনেক মানুষের মনে সেখানে একটা ভাবনা চিন্তা ছিল সিনেমাটা কি হবে, আদেও ঠিকঠাক সময় আসবে কিনা। আমরাও অনেক চিন্তা করেছি সিনেমাটা কি করবে, এত বাজেট ঢেলে এত বাজেটে ভিএফএক্স ঢেলে একটা সিনেমা তৈরি করছে, সেটা নিয়ে তো মানে ছেলেখেলা করাটা ঠিক না। আলটিমেটলি যে সিনেমাটা একটা পারফেক্ট ডেটে আসছে, একটা পারফেক্ট টাইমে নিয়ে আসছে নন্দী মুভিজ প্লাস জিৎ ফিল্ম ওয়ার্কস, আমি তার জন্য ভীষণ ভীষণ হ্যাপি, এবং সিনেমাটা নিয়ে যথেষ্ট আমি ইন্টারেস্টেড। এবং ওই হাইপটা বললাম না, যে হাইপটা তোলাটা কোনো ম্যাটার করে না, জিদ্দা যখন মার্কেটে ঢোকে হাইপ অটোমেটিক সেখানে ক্রিয়েট করিয়ে দেয়, মানুষটার এটাই অরা, এই অরাটা জিদ্দা মেনটেন করে, তার জন্য তাকে সারা বছর ধরে আপডেট নেই সেটা নিয়ে আই থিঙ্ক কখনো তাকে ভাবতে হয় না, কারণ সে জানে আমি যে সময় আসবো আমার মার্কেট অলরেডি তৈরি আছে, আমার অডিয়েন্স তৈরি আছে। তো আলটিমেটলি আই এম ভেরি এক্সাইটেড ফর দিস মুভি। না, জিদ্দা সিনেমা করুক আর না করুক, দেখে জিদ্দাকে নিয়ে সারা আমাদের চর্চা চলেই। সে আমাদের দিক থেকে বা জিপিয়ানদের দিক থেকে হোক বা হেটার্সদের দিক থেকে হোক, ঠিক চর্চা চলবে জিদ্দা মানে সিনেমা আনুক না আনুক। আচ্ছা, জিৎ ঘোষের কাছে যাচ্ছি, জিৎ ঘোষ শুরু করে দাও, একদম তোমার বক্তব্য শুরু করো। আচ্ছা, আমার যেটা বলার, একটা কথা দেখো, দাদা বলছে 2 বছর একটা ভুল করছে। দাদা 2-3টে করে কাজ করে, 24-এ বুমেরাং এসেছিল, ওটাও কিন্তু ওরকম কোনো অ্যানাউন্সমেন্ট ছিল না, এসছে, বাট যেইভাবে এসে পারফর্ম করেছে, আমি কোনো ব্যানারের নাম নিচ্ছি না, অনেক বড় ব্যানারের ছবিও রূপম বুঝতে পেরে গেছে, সেই ব্যানারের ছবি ফার্স্ট উইকে এসেও, যাই হোক আমি সেই কম্পেয়ারে যাচ্ছি না, কিন্তু নো ডাউটলি আনএক্সপেক্টেডলি ভালো পারফর্ম করেছে।
এইবার যখন দাদারা এটা টিজারের সিন দেখানো হচ্ছিল খাকির পরে, মানে যে সিন কাট গুলো, আনকাট সিন, তখন সবাই ভেবেছিল এটা কি ক্যারেক্টার হতে পারে, কতটা কি হতে পারে, কিন্তু অনেকে ভুলে গেছে অসুরের টাইমে ওটা কিন্তু একটা চ্যালেঞ্জিং ক্যারেক্টার ছিল। হ্যাঁ, নো ডাউটলেটলি ওটা দাদার সিঙ্গেল প্রোডাকশন ছিল, কিছু প্রমোশন ঢিলে হয়েছিল, বাট থ্যাঙ্কস টু নন্দী মুভিজ প্রুভ অ্যাজ এ নিউ প্রোডাকশন হাউস হাউ শর্ট টাইম দে এক্সিকিউট হোক বা প্রচার করা হোক, ইচ অ্যান্ড এভরি। কারণ আমি তো নিজে রূপম তোমাকে ফিল্ড থেকে দেখছি, জায়গায় জায়গায় ডে বাই ডে প্রমোশন করে যাচ্ছে, ডে বাই ডে। থ্যাঙ্কস নন্দী মুভিজ অ্যান্ড জিৎ ফিল্ম ওয়ার্কস বোথ টুগেদার। বাট হাইপ মুভির ওকে 14 তারিখ আরো অনেক মুভি আসছে আই থিঙ্ক ইন কলকাতায়, বেঙ্গল। কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। আর তুমি যেটা বললে, ওরাও একই কথা বলতে চাই, দাদা মুভি করুক, রিয়েলিটি শো করুক, দাদার নিন্দা হোক, দাদাকে নিয়ে আলোচনা চলতে থাকে। মানুষটাই ওরকম, মানুষটা এরকম না যে মানে প্রত্যেকে আলোচনা করেছে, যে কোনো প্রোগ্রামের সিকিউরিটি গার্ড থেকে টপ সেক্রেটারি হোক, যে দাদা আসছে। আগের দিন ওই ভাইবসটা আমরা পেয়েছি। তো নো ডাউট মুভি যা ওয়ার্ক করার করবে, আর হেটার্সদের চলবে, ফাটবে ফুটবে, বাড়িওয়ালা বুঝবে, আর কিছু বলার নেই। অরিজিৎ দা বলো, অরিজিৎ বেরা বলো। এখানে হেটার্সদের কিছু বলার নেই, মানে এই মুভিটা সবার জন্য, ঠিক আছে? এই মুভিটা সবার জন্য, শুধু ফ্যানরা দেখলে কোনো কিছু হয় না। আমার আমার কাছে মানে আমি একটু যে জিতের সঙ্গে একটু অমতে যাচ্ছি, ঠিক আছে? কারণ সব সময় মানে ফ্যান মানেই যে আমি হেটার্সদের নিয়ে কথা বলবো সব সময়, এইগুলো আমার মনে হয় একটু থামা উচিত এই মুহূর্তে। কারণ এই মুভিটা হচ্ছে মানে অনেক মানে প্রচুর অডিয়েন্স দেখতে যাবে, ঠিক আছে? শুধু ফ্যানরা দেখতে যাবে না, এমন সময় আসছে সবাই যাবে। কারণ শনিবার ছুটি আছে, ঠিক আছে? শনি রবি দুদিন ছুটি আছে, তো অনেকেই যাবে। আর টক্সিক আসছে, ওটার জন্য তো অনেকে মানে যাবে, কিন্তু ওটাও যাবে দুটো সমান, আমার মতে দুটো সমান সমান দেখতে যাবে। মানে এই না যে শুধু মানে ওই দিকেই যাবে অডিয়েন্স, এরকম না। মানে একটা হলে পাশের হলে যদি ভিড় হয়, তার পাশেরও মানে মাল্টিপ্লেক্সে কিন্তু দুটো একসঙ্গেই ভিড় হবে। আরো এটা প্লাস পয়েন্ট আমাদের ভাবতে হবে, ঠিক আছে? এটা অনেকে ভাবছি যে কিছুক্ষণ আগে একটা পোস্ট দেখছিলাম, একজন যে বলছিল 2 সপ্তাহ পরে আর মানে চলবে না বা কিছু, এরকম কিছু না। এটা লং লং টাইমের জন্য আসছে কিন্তু, ঠিক আছে? অনেকদিন পরে জিদ্দা আসছে মানে লং টাইমের জন্য খেলবে, কিছু করার নেই। আর 2 বছরের গ্যাপ, এইগুলো গ্যাপ নিয়ে জিদ্দা অনেক বলেছে। কারণ ভালো গল্প আসলে তবে তো করবে মানুষটা, না? একটা পছন্দের মতো না গল্প হলে করবে কেন? একটা ভালো গল্প আসবে তবে তো মানুষটা করবে। যা তা করবো একটা ফ্যামিলি অডিয়েন্সের জন্য মুভি বানিয়ে তো কাজ নেই, না? কটা মানুষ দেখবে, 2 দিন মনে রাখবে, তারপর ভুলে যাবে। একটা মুভি করবো, এমন একটা মুভি করবো যেটা সারা জীবন মনে রাখবে মানুষ, তাই না? তা সেটা হচ্ছে এই মুভিটা, মানে এটা মনে রাখার মতো মুভি। আর এই মুভি যদি না বাঙালি দর্শক দেখতে যায়, তাহলে কি মুভি দেখবে? আমার তো মনে হয় না। সারাদিন কি পুষ্পা পুষ্পা করবে নাকি? আরে পুষ্পা তো আমরাও দেখি, কেজিএফ তো আমরাও দেখি, কিন্তু বাংলার অডিয়েন্স হয়ে যদি না এই মুভিটা দেখতে যায়, তাহলে আমাদের তো লজ্জা পাওয়ার ব্যাপার আছে, না? এইরকম মুভি বাংলার হয় না। তাই এইরকম মুভিকে আমরা যদি না সাপোর্ট করি, মানে শুধু জিদ্দার ফ্যান বলে না, এর প্রত্যেকটা মানুষকে সাপোর্ট করা দরকার, না? আমি কি ভুল বলছি নাকি রূপম? না না, একদম 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 পারফেক্ট কথা, একদম পারফেক্ট কথা। এই সিনেমা যদি সবাইকে বাঙালি না সাপোর্ট করা দেখে উচিত, তাহলে শুধু জিৎ কি ফ্যান হবে? বলে না। অবশ্যই এই অবশ্যই। মুভি যদি না সাপোর্ট করে, কি মুভি সাপোর্ট করবে? আর বাংলা অডিয়েন্স হয়ে তো মানে গর্বের বিষয়। এই এই যা অবস্থা এখন, মার্কেটের যা অবস্থা, সেটার কথা না ভেবে এত খরচা করে একটা মুভি বানিয়েছে। এত খরচা করে কে বানাচ্ছে এখন? কোন মানে ইয়ে প্রোডাকশন হাউস বানাবে? এত খরচা করার ক্ষমতা আছে নাকি? রঘু ডাকাত, আচ্ছা ঠিক আছে, পরপর ওটা অন্য বিষয়, ওইগুলো বলে লাভ নেই। বেশি খরচা করে মানে এত মানে কারোর ক্ষমতা আছে যে জিদ্দার কথা ভেবেছে যে না এই মানুষটা টাকা তুলে আনতে পারবে, এটা ভেবেছে নন্দী মুভিজকে থ্যাঙ্কস প্রথমত। মানে আমাদের প্রত্যেকটা জিৎ ফ্যানকে নন্দী মুভিজকে থ্যাঙ্কস বলা উচিত, যে এতদিন পরে জিদ্দা অন্য ব্যানারে কাজ করছে, নন্দী এক্স্যাক্টলি। মুভিজ এগিয়ে এসছে, ওনাদের থ্যাঙ্কস বলা উচিত, ঠিক আছে? তো তুমি ভালো আমাদের করে লক্ষ্য করে দেখো, সম্পূর্ণভাবে নন্দী মুভিজ সাপোর্ট জবে করা থেকে, উচিত। নন্দী মুভিজ জবে থেকে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতের অ্যানাউন্সমেন্ট করেছে, তবে থেকে কতগুলো সিনেমা নন্দী মুভিজের ব্যানারে এসেছে তুমি দেখো।
তুমি দেখো বড় বড় হ্যাঁ, ছবি প্রচুর। কিন্তু এসে নন্দী মুভিজের ব্যানারে এসে, সৃজিত মুখার্জি পর্যন্ত নন্দী মুভিজের ব্যানারে যখন কাজ করছে। কিন্তু এর আর আগে কেউ যখন বলে প্রথম বিপ্লবী ফলো কেউ বলে করি, ডাকাতের আগেও কিন্তু নন্দী মুভিজ দুটো তিনটে ছবি করেছে, তখন কিন্তু এত নাম ছিল না। কিন্তু কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতের পর থেকে কিন্তু একটা নাম হয়ে গেছে boss। এবার আমিও কিছু বলছি, হ্যাঁ। এখানে সবাই সব অনেক পয়েন্ট বললো, ঠিকই বলে সব। তার সাথে আমি একটা জিনিস অ্যাড করতে চাই, মানে ছবি কেটার আমি বলে যে জিদ্দা যখন আসবে তখনই আর কি শো স্টার্ট, ঠিক আছে। তো ব্যাপারটা ওখানে একটা মানে আমরা যেমন জিদ্দার ফ্যান, জিদ্দা কিন্তু অমিতাভ বচ্চনের ফ্যান, মানে বচ্চন স্যার। তো ওই একটা ডায়লগ আছে না যে হাম জাহাজ সে খড়ে হতে লাইন বহাতে শুরু, একটা ডায়লগ আছে, ভালো আমি অতটা পাই না। তো ওই ব্যাপারটা কিন্তু জিদ্দা ওই ব্যাপারটাই মেনে চলে। আর আরেকটা জিনিস যেটা বললো, মানে অরিজিৎ বললো, সেটা আমিও একমত যে সাধারণ মানুষকে যেতে হবে। আর জিদ্দা সবসময় না, মানে জিৎ ফ্যানদের জন্য কিন্তু অনেক ভালো, কিন্তু আমরা ফ্যানরাই কিন্তু অনেক সময় জিদ্দাকে ভুল বুঝি, কিন্তু সেটা ভুল বোঝার সময় নয়। তো জিদ্দা কিন্তু সবসময় ফ্যানদের কথা ভেবে এসেছে। জিদ্দা সবসময় ট্রেন্ড সেটার, তুই দেখবি, মানে এরকম জিদ্দাই হচ্ছে প্রথমে 8 প্যাক করে, জিদ্দাই প্রথমে রিলায়েন্স এন্টারটেনমেন্টকে নিয়ে আসে, এবং জিদ্দাই প্রথম একজন ব্যক্তি যে তোর সবকিছু ট্রেন্ড, মানে সে যে বুমেরাঙে যে একটা ক্যামেরা ইউজ হয়েছিল, হ্যাঁ, সেই ক্যামেরাটা কিন্তু ওই টলিউডে ফার্স্ট জিদ্দাই এনেছে। মুখবট রোবট, হ্যাঁ। মুখবট একদম একদম। মুখবট, ওটাকে মুখবট জিদ্দা বলে। এমন একটা মানুষ, হ্যাঁ, যে যে সব সময় টলিউডে একটা ট্রেন্ডস একটা জিনিস শুরু করেছে নতুন। তো আমার জিদ্দাকে মানে মানুষটাকে এর জন্য একটা প্লাস পয়েন্ট ভালো লাগে। তুই দেখ জিনিসটা, মানে সব সময় একটা ফার্স্ট কিছু আমাদের প্রথম করলো, বলিউডে বই নিয়ে গেল, হিন্দি ডাব রিলিজ করলো চেঙ্গিস। তো এই জিনিসটা হচ্ছে ফ্যানদের কথা কে ভাবে, এই যে বার্থডেতে টিজার বা ট্রেলার বা কিছু একটা গ্লিমস আনা জিনিসটা, এটা কিন্তু জিদ্দা শুরু করেছিল। সেইটা দেখে অন্য নায়করা এখন সেটাকে কপি করে, এটা কেউ যায় না কিন্তু। এই যে বার্থডেতে একটা গ্লিমস আনা, হ্যাঁ, অনেকে ভাবতে পারে যে না, এটা সাউথে স্টাইলটা আছে তারপর থেকে আমরা পড়ছি, না, এই জিনিসটা ভুল। এই জিনিসটা জিদ্দার অনেক বছর আগে থেকে, ঠিক আছে। তখন আমরা সাউথের হ্যাঁ, বই দেখতাম, তখন থেকে এই জিনিসটা জিদ্দার বার্থডেতে জিদ্দা কিছু আনবি। আর আমি এটা যখন ফলো করতাম তখন সাউথের সিনেমা আমরা দেখতাম না, তখন কিন্তু সাউথের অনেক রিমেক করে আমাদের বলিউড ইন্ডাস্ট্রি চলেছে। তখন থেকে কিন্তু এমন না যে মানে সাউথে দেখা দেখি করছে, জিদ্দা অনেক বছর আগে থেকে যে জিদ্দার বার্থডেতে কিছু একটা আনবে, একটা পোস্টার হোক, একটা গ্লিমস হোক, একটা টিজার হোক বা ট্রেলার হোক, যখন যেটা কিরকম যে 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 মানে লাইনে চলে সেই হিসেবে জিদ্দা কিন্তু কিছুটা ফ্যানদের জন্য আনে। তো ওটা আমি একটা কথা বলতাম, বানিয়েছিলাম কথাটা, অনেকদিন পর বলছি কথাটা, যে মনে পড়লো, বার্থডে জিদ্দার গিফট আমাদের, জিদ্দার বার্থডে কিন্তু গিফট আমাদের। জিদ্দা কিন্তু নিজের বার্থডেতে ফ্যানদেরকে গিফট দিত। এটা কিন্তু অনেকে, মানে যারা পুরনো ফ্যান যারা আছে, যেমন অরিজিৎ খুব পুরনো কালীঘাট ফ্যান ক্লাব যুক্ত ছিল, অনেক সময় শুনেছি। তো যারা খুব মানে এখনকার জেনারেশনে হয়তো পারবে যায় না, তো যারা পুরনো জেনারেশন, হ্যাঁ, আমি আর মনে হয় অরিজিৎ একটু পুরনো আগের জেনারেশন থেকে আসছি, তো আমরা অনেক জানি অনেক জিনিসটা, আগের, অনেক আগে। ঠিক আছে। হ্যাঁ, তো জিদ্দার এই জিনিসটা কিন্তু অনেক বছর আগে থেকে মানে করছে, এমন না যে সাউথে দেখা দেখি যে হ্যাপি বার্থডে এই আমি বার্থডে অমুক। তো জিদ্দা এটা করে থাকে। তো আমাদের ফ্যানদের ট্রিট দেয়, ফ্যানদের ট্রিট, মানে বার্থডেতে কোন কোন টলিউড স্টারের বার্থডেতে কোন তার বাড়ির সামনে গিয়ে ভিড় হয়, ঠিক আছে। আর একটা জিনিস আমি একটা জিনিস অ্যাড করতে চাই, জিদ্দার মনটা এত বড়, হ্যাঁ। আমি তো জিদ্দার বার্থডেতে যাই, হ্যাঁ, জিদ্দা কিন্তু নিজের ফ্যানদেরকে খাওয়ায় সেদিনকে, যা পারে বিরিয়ানি সবাইকে। এবং সেখানে শুধু ফ্যান বলে নয়, সেখানে কত শিশু, যদি কোনো গরিব দুস্থ বাচ্চা তারা যায়, তারাও কিন্তু লাইন দেয়, তারা কিন্তু তাড়িয়ে দেওয়া হয় না, তারাও কিন্তু মানে টোকেন নেয় এবং তারাও কিন্তু তাদের খায়। এবং আমরা অনেক সময় তাদেরটা ব্যবস্থা করে দিই, ঠিক আছে, আমরা দাঁড়াচ্ছি না, তারা আপনারা দাঁড়ান। এই জিনিসটা কিন্তু অনেকে যায় না, এগুলো এটা অন্য নায়করা করলে সেটাকে স্ক্রিন ক্যাপচার, কিন্তু কোনো বছর কোনোদিনও এই যে মানুষকে খাওয়াচ্ছে, এটা কিন্তু জিদ্দা কিন্তু রেকর্ডিং করে কাউকে দেখায়নি, সোশ্যাল মিডিয়াতে কোথাও কিছু নাম কিনতে যায়নি, কিন্তু এগুলো কিন্তু আমরা যাই ফ্যানরা আমরা জানি। আর যদি মনে হয় যে আমি ফ্যান বলে আমি বলছি, সে কিন্তু জিদ্দার বার্থডে আবার সামনে আসছে সেপ্টেম্বর, সে নিজেকে দেখতে পারে, ঠিক আছে, যদি আমি মিথ্যে বলে থাকি। 2013-তে 2013-তে জিদ্দার বার্থডেতে, ঠিক আছে, জিদ্দা গিয়েছিল, আমরা গিয়েছিলাম ওই সময় এত মানে ছিল হ্যাঁ, না তো ভিড় হতো সোশ্যাল না, হ্যাঁ। মিডিয়াতে, এত ভিড়ও হতো না। আর মানে এত প্রচারও হতো না যে একটা কিছু মানে ভালো কিছু করলে যেভাবে এখন প্রচার হয় সোশ্যাল মিডিয়াতে, তো তখন ছিল না। গিয়েছিল এতে, মানে অনাথ আশ্রমে গিয়েছিল, ঠিক আছে, অনাথ আশ্রমে গিয়েছিল। তারপর হ্যান্ডিক্যাপদের যে স্কুলগুলো হয় ওই স্কুলে গিয়ে হেল্প করেছিল সেই টাইমে।
মানে ওইগুলো তো এখন মানে কেউ হেল্প করলে চারিদিকে ছড়িয়ে যাচ্ছে, কিন্তু তখন জিদ্দা প্রথম থেকেই হেল্প করে। হ্যাঁ, ভালো ভালো কাজের সঙ্গে যুক্ত জিদ্দা, ঠিক আছে। আর ফুটেজ খায় না, মানে দেখায় না যে না আমি মানে যে এটা রেকর্ডিং করে জিদ্দা দেখানোর প্রয়োজন হয় না, আর দরকার দেখিয়ে কি পড়ে না হবে। জিনিসটা, মানে প্রতি বছর করে, কিন্তু কোনো বছর কিন্তু আমি দেখিনি যে এটা ভিডিও করে জিদ্দার কোনো প্রোডাকশন হাউস থেকে ছেড়েছে বা জিদ্দার কোনো, আমরা ফ্যানরাও চাই না, আমরা নিজেরা সচক্ষে দেখি হ্যাঁ, জিনিসটা। ঠিক আছে, যদি কারোর অবিশ্বাস মনে হয় না সে কিন্তু হেল্প জিদ্দার করলে যে বার্থডেতে আসতে ছাড়তে পারে। হবে। জিদ্দার বার্থডে সামিয়ানা জিদ্দা ওটা সবাইকে মনে করে না যে জিদ্দা দিতে পারে, মানে ছাড়তেই হবে, দুপুরবেলা চলে যাবে। যে আমি মানে আমি হেল্প বলছি করলে সাধারণ ছাড়বো। অডিয়েন্স থেকে বলছি যে যে যাদের মনে হবে এটা ফেক বলছি, তারা কিন্তু ওই সামিয়ানার সামনে চলে যাবেন জিদ্দার বার্থডের সময় দুপুর বেলার দিকটা, ঠিক আছে, দেখতে পাবেন আপনারা। এবং জিদ্দা এবং কিছু দুস্থ একটা মানুষকে মানে তার পড়াশোনার খরচও এরকম দেয়, এরকম শুনেছিলাম, স্টেজ শোতে হ্যাঁ, গেছিল জিদ্দা, এরকম শুনেছিলাম। শুধু এরকম না, শুনতে পেলেই জিদ্দার ফ্যান এবং অন্য নর্মাল মানুষকে এরকম অনেক সাহায্য করে থাকে, যেটা কিন্তু প্রচারে আসে না মানুষটা। এমনকি রিসেন্টলি যে যে সরকার বদল হলো, সেখানে সরকার বদল হচ্ছে, সেটা একটা বড় অনুষ্ঠান, সেখানে জিদ্দা গেছে, ওটা একটা আলাদা ভাইরাল হয়ে গেছে। হ্যাঁ, মানুষটা ওখানে, মানুষ সিনেমা, তখন তো সিনেমাও ছিল না, তখন তো কিছুই আসেনি। হ্যাঁ, তখন কিন্তু মানে মানুষটা ওখানে গেছে, ওখানে মুখ্যমন্ত্রী একটা যেটা মানে 50-50 হয়ে গেছে, মানে 50% হচ্ছে শুভেন্দু অধিকারী, মানে আমাদের যে এখন বর্তমান সিএম মহাশয়, ওনার একটা পপুলারিটি, ওনার জিদ্দার পপুলারিটি সেম সেম হয়ে গেছে। মানে উনি মানে জিদ্দা এসছে একটা মানে পলিটিক্যাল ইয়েতে, কিন্তু আবার সেদিনকে বলুন, না, সেদিনকে সব থেকে বেশি প্রচারটা দেখলাম হয়েছে, মানে মুখ্যমন্ত্রী যতটা দেখলাম সেদিনকে হয়েছে, হ্যাঁ তার থেকে বেশি বেশি নিউজ হয়ে গেছে জিদ্দা হ্যাঁ মুখ্যমন্ত্রী জিদ্দা শপথ গেছে, অনুষ্ঠানে মানুষ তো গেছে। যায় না, মানুষটা কোথাও যায় না, মানুষটা না, মানুষটা অনেকে মানুষটা না, এটা ভুল, মানুষটা কিন্তু 2011 সালেও গেছিল, এটা ইন্টারভিউতে বলেছে। ওই মানুষটাকে ভুল হ্যাঁ, বোঝা কিন্তু তখন তো সোশ্যাল মিডিয়া যে ছিল না। হ্যাঁ, সেটাই তো। ছিল, তখন আর সোশ্যাল এগুলো মিডিয়া ছিল, করে এতটা যদি প্রচার ছিল না, প্রচার এতটা ছিল না, প্রচার ছিল এইগুলো না। করে যদি হেটারদের মনে হয় যে একটু মনে সান্ত্বনা দেবে, দিক, এইগুলোই প্রচার করে জিদ্দা কোনো দিক দলের করুক। সাথে যুক্ত নয় রাজনৈতিক ভাবে, হ্যাঁ, এটা সাপোর্ট জানাতে গেছে, আমাদের সরকারের নতুন এসেছে, সাথে সাপোর্ট জানাতে গেছে। আর ওটা গভর্নমেন্ট অনুষ্ঠান, ওটা সরকারি অনুষ্ঠান, ওটা কোনো পার্টির অনুষ্ঠান ছিল না। এটা মানুষ বুঝতে পারে না যে কোনটা সরকারি অনুষ্ঠান, কোনটা পার্টির অনুষ্ঠান। এটা নতুন রাজ্য সরকারের একটা অনুষ্ঠান। এটা এর সরকারি আগেও অনুষ্ঠান, জিদ্দা সরকারি রাজ্য ইনভাইট। সরকার, একদম রাজ্য সরকারের অনুষ্ঠান জয় হে কি অনেক প্রোগ্রাম হতো, সেখানেও জিদ্দা উপস্থিত থাকতে, এমন নয় হ্যাঁ, না যে আচ্ছা, নতুন আরেকটা বাড়ি জিনিস, এইবারে রাজ্য সরকারি ইয়েতে আরেকটা জিনিস উপস্থিত আমি অ্যাড হলো। করছি এখানে তোদেরকে। মানে এটা আমার একটা বন্ধু সঞ্জু, তারা তোরা চিনিস, সেও গেছিল সেদিন। প্রতি বছরই রাজ্য সরকারের যে আমি আগে আগে মানে প্রাক্তন মুখ্যমন্ত্রী আমাদের মমতা ব্যানার্জি উনি ছিলেন, উনি কিন্তু প্রতি বছরই বিদ্যাকে ফুল মিষ্টি এবং শুভেচ্ছা বার্তা মানে পাঠাতেন, আমরা কিন্তু দেখেছি দাঁড়িয়ে। আমি আগের বার তো পুরো সচক্ষে দেখলাম যে কার্ড নিয়ে মুখ্যমন্ত্রী নবান্ন থেকে কার্ড যায়, তো এটা তা বলে কি তুমি নবান্ন থেকে, দিদা- নবান্ন থেকে হ্যাঁ কার্ড। হ্যাঁ, তো তাহলে কি সে পার্টি করছে? হতেই পারে, শুভেচ্ছা বার্তা যে কেউ পাঠাতে পারে, তার মধ্যে উনি হ্যাঁ, মুখ্যমন্ত্রী তখন ওটা তো ছিলেন। হতেই পারে। হ্যাঁ, এবার এবার এখন পাঠাবেন, শুভেন্দু অধিকারীও পাঠাবেন, কোনো অসুবিধা নেই। যারা নেগেটিভ ছড়াবে, নেগেটিভ মানে হ্যাঁ যে কোনো যে ইস্যু, মানে যে কোনো কিছু পেলেই নেগেটিভ ছড়াবে, ঠিক হ্যাঁ, আছে। বর্তমান সরকারের সাথে দাঁড়াতেই হবে, কারণ সেটা তাহলে মানে সেই দল করা মানে দাঁড়ায় না, তাই হোক। অ্যাকচুয়ালি ম্যাটারটা এখন এরকম হয়ে গেছে যে জিদ্দা নিজে প্রচারে থাকতে চায় না, সে নিজে মানে চায় না যে হ্যাঁ আমি আমাকে নিয়ে প্রচার করতেই হবে, বা আমার এখন নিয়ে কেউ আলোচনা করছে না, বা আমি কারো আলোচনার মধ্যে নিয়ে আমি কিছু একটা করবো, সেই মাইন্ডসেট কিন্তু জিদ্দার মধ্যে নেই। জিদ্দা হচ্ছে নিজের মতন থাকে, তাকে নিয়ে বাকি লোকজন অলরেডি শুরু হয়ে যায়। মেন ব্যাপারটা হচ্ছে এটা। প্রমোশন, আজকে জিদ্দা যখন প্রমোশন করতে হবে মানে কোথাও গিয়ে করতে হবে এরকম কোনো মানে নেই। প্রমোশন ঘর থেকেও করা যায়, লাইভ করে, বা এগুলো তো হচ্ছে প্রমোশন, ঠিকই আছে। ফিল্ডে নামতে হবে, অত মানে অত টাকা কোথায়, মানে প্রমোশনের জন্য তো মানে বাজেটের হ্যাঁ, দরকার, ওটা অ্যাকচুয়ালি গিয়ে কি হবে যেরকম মানে। জিদ্দা এর আগে যখন মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ অনুষ্ঠানে যেখানে জিদ্দা গেছিলেন, সেখানে কিন্তু জিদ্দা কোনো এটা ভেবে যায়নি যে আমার মিডিয়া আমার ছবি তুলবে বা আমি একদম ফেমাস হয়ে যাবো, লোকজন আমায় নিয়ে কথা বলবে, এইসব ভেবে কিন্তু সে যায়নি। সে একজন ভিভিআইপি ইনভিটেশন পেয়েছে, সে গেছে। তার সাথে কি সে কি একাই গেছে না, অবশ্যই তার সাথে মমতা শঙ্কর ম্যাম গেছেন, বুম্বা বুম্বা দা গেছেন, হ্যাঁ, তারপরে আরো অনেক অভিনেতারাও জিতু গেছেন, জিতু কিন্তু গেছে। আলোচনা জিদ্দা আলোচনাটা হয়েছে। কিন্তু সেম জিনিস ফোকাসটা সেই এই যে জিদ্দার দিকে, কয়েকদিন আগে তোমার, হ্যাঁ, তো ফোকাস মানে মিডিয়া ওটা ফোকাস নিয়ে চলে যেতে গেছে থাকে, জিদ্দার কিন্তু দিকে, জিত গেছে ওটাই অরা, একদম মানে হাইলাইট। এটা অরা। প্রসেনজিৎ, প্রসেনজিৎ যিশু সবাই গেছে। হ্যাঁ, কিন্তু জিদ্দা মানে ওটাই হচ্ছে মানে পুরো প্রচারটা নিয়ে দিয়ে টেনে নেয়। মিডিয়া হ্যাঁ, যাই হোক, হাইলাইটেড আমি করেছিল আমি একটা জিত। জিনিস, যেহেতু হ্যাঁ হ্যাঁ মিডিয়া হাইলাইট তো অবশ্যই জিদ্দাকেই করেছিল।
আচ্ছা, আমি একটা জিনিস জানতে চাই, তোমাদের কখনো মনে হয়নি যে দাদা যদি মানে দেখো সবাই ইন্ডাস্ট্রিতে রাজনীতিতে ঢুকে গেছে, ঠিক আছে, কখনো তোমাদের মানে আমি সবার থেকে আনসারটা চাই, তোমাদের কখনো মনে হয়েছে যে দাদারও উচিত এই সময় দাঁড়িয়ে রাজনীতিতে যুক্ত হওয়া? মানে তোমাদের মনে এটা কখনো জেগেছে এরকম কোনো না প্রশ্ন? না না না, কোনোদিন জাগেনি। আর মানুষের পার্সোনালিটির সঙ্গে আমাদের পার্সোনালিটি যাবেও না। ম্যাচ করে, তাই তো এইটুকু মানে ভালোবাসি না, ভরসা তাই তো রাখি আমরা ফ্যান। মানুষটাকে, দেখো মানে একটা আমি একটা স্টাডি কথা মানে ভাই, ভিডিও। যদি যদি ময়লা পরিষ্কার করার এক্স্যাক্টলি। ক্ষমতা থাকে না, তাহলে নর্দমায় নামার দরকার পড়ে না। নর্দমায় না নেমে ভাই ময়লা পরিষ্কার করা যায়, পাড়ে দাঁড়িয়েও নর্দমাটা সাফ করা যায়, তার জন্য নর্দমায় নেমে সাফ করার দরকার পড়ে না। তো যদি সে অবশ্যই সিস্টেমটাকে পাল্টাতে চায়, তার জন্য অবশ্যই মানে সে তার নিজের বক্তব্য রাখতেই পারে, কিন্তু তার জন্য তাকে রাজনীতিতে আসার যে খুব ইম্পর্টেন্স হ্যাঁ, আছে আমি সেটা কখনোই মনে করি না। সে একজন মানে নিজে একজন ফ্যামিলি ম্যান, তার উপর কিন্তু দেখো কোনো নোংরা অ্যালিগেশন নেই তার নামে। আজকে তার নামে কোনো একটা মানুষ যদি কোনো চুরির অ্যালিগেশন বা অন্য কোনো খারাপ অ্যালিগেশন আনতে চায়, তার সেটা বলার আগে কিন্তু মানুষটা 10 বার ভাববে যে এর নামে আমি কি অ্যালিগেশন দেবো ভাই, এর নামে তো কিছুই নেই, এর না কোনো পার্টি করে না কোনো কিছু করে, একদম পুরো ফ্যামিলি ম্যান, সিনেমা নিয়ে থাকে, কোনো নিজের সাথে ফ্যামিলি নিয়ে পাতে থাকে, থাকে ব্যাস। না। দুনিয়ার থেকে ভালোবাসাটা আছে তার কাছে। তার কাছে কিন্তু কোনো অসম্মান নেই যে তুমি এই চুরি করেছো, ওই চুরি করেছো, এই টাকা নিয়েছো, ওই টাকা নিয়েছো, তোমায় আজকে ইডি ডাকছে, তোমায় আজকে এই ডাকছে, সিবিআই তদন্ত হচ্ছে, এইসব কিন্তু কোনোদিন কোনো নিউজে আসেনি তার নাম নিয়ে। ঠিক আছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে মানুষটা যে এই জায়গাটা মেনটেন করে আসছে এতদিন ধরে, আমি চাই এটা আগামী দিনও সে মেনটেন করুক। কারণ মানে দরকার নেই, যে জায়গাটা সে আছে সেই সম্মানটা সে পাচ্ছে, ইন ফিউচারও সেই জায়গাটাই সে মেনটেন করতে পারবে। আচ্ছা, আমি যেটা এখন জিজ্ঞেস করবো সেটা হচ্ছে, দেখো গান এসছে, দুখানা গান এসছে, আরো একটা গান বেরোবে, ঠিক আছে, ক্যাবারে ডান্স নাম্বার, সেটা শ্রেয়া ঘোষাল দিয়েছে। এখনো পর্যন্ত দুটো গানের রেসপন্স খুবই ভালো। তো আমি তোমাদের জিজ্ঞেস করবো যে ভোর গানটা তোমাদের কেমন লাগলো, আর জাগদীশ গানটা কেমন লাগলো, সেটা নিয়ে যদি কিছু বলো। ভোর ভোর গানটা আমার মানে ওটার থেকে বেশি ভালো লেগেছে। আর জাগদেশও খুব দুটো গানই কিন্তু খুব ভালো, ঠিক আছে, দুটো গানই কিন্তু মানে এখনো আমার মানে চোখ বন্ধ করলে মানে কানে বাজে আর কি। এতবার শুনেছি, এতবার দুটো গান শুনেছি, মানে কাজ করতে করতেও ওটা আমার কানে চলে আর কি, দুটো গান। তো দুটো গানই আমার খুব ভালো লেগেছে। আর ভোরের ভোরের যে মানে আহ, যেমন দেখতেও ভালো লাগছে, মানে এতদিন পরে যে অ্যাক্টিং, মানে জিদ্দার অ্যাক্টিং দেখে মানে যে কেউ দেখলে পুরো ভিডিও না দেখে যাবে না। মানে প্রথমে যেটা দিয়ে শুরু হচ্ছে ভোর গানটা, মারাত্মক। আর জাগো দেশ আরেকজন কেউ অ্যাড হলো, জাগো দেশটাও খুব ভালো। জাগো দেশের রূপঙ্কর বাগচি অনেকদিন পর মানে কোনো মানে এত হিট করলো কোনো গান, ঠিক আছে, রূপঙ্কর বাগচির মানে অনেকদিন পরে একটা গান এত হিট করলো, ভালো লাগলো। সুমিত দা ট্রেন্ডের কথা যেটা বললো না, নট অনলি রিলায়েন্স, টি সিরিজের যে রিজিওনাল অ্যাট ফার্স্ট ইন বেঙ্গলি, নট সাউথের এনি আদার ল্যাঙ্গুয়েজ, রিলায়েন্স আর টি সিরিজ আফটার বলিউড অ্যাট ফার্স্ট। তো জিদ্দামানি ট্রেন্ড এটা সবাই জানে। তো এটুকু বলতে পারি, ভরসা রাখতে পারো, এবছর স্ক্রিনিং যথেষ্ট ভালো পাচ্ছে। আর নন্দীকে আই থিঙ্ক বেটার লাগছে নতুন প্রোডাকশনে, রূপম ভালো বলতে পারবে এটা। নন্দীর আমার না না, প্রচার খুব আমি ভালো লাগছে। হ্যাঁ ঠিক আছে, আমি এটা ঠিক আছে, এটা ইয়ে করলাম। আমি যে প্রশ্নটা করেছিলাম ওদেরকে, তুমি যখন বেরিয়ে গেছিলে, যে আমি যে প্রশ্নটা করেছিলাম ওরা উত্তর দিয়েছে, তুমি তখন বেরিয়ে গেছিলে। প্রশ্নটা হ্যাঁ ছিল বলো বলো। এইটাই যে তুমি 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 দেখো ম্যাক্সিমাম টলিউডে সবাই রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে গেছে, ঠিক আছে, আচ্ছা আচ্ছা, ওই সবাই রাজনীতিকে রাজনীতি বলতে কোনো হবে। একটা দলে, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা রাজনীতির দলে যুক্ত হয়ে গেছে। কি তোমার কি মনে হয় দাদার কি আচ্ছা, এবার আমি একটা মানে ছোট্ট যোগদান উদাহরণ দিতে করাটা উচিত গেলে, ছিল? আমি বলছি হ্যাঁ ছোট্ট উদাহরণ দিয়ে বলছি। অন্য আরো বড় ইন্ডাস্ট্রি আছে, ধর আমি বলছি রূপম, বলিউড বড় ইন্ডাস্ট্রি, ওখানে বিভিন্ন ইভেন্ট হয়। আমি একটা just কিছু অ্যাক্টরের নাম নিচ্ছি, শাহরুখ, সালমান, অক্ষয়, স্পেশালি আমিরের থেকে ওরা ট্রেন্ডিং এ থাকে তিনজন। এরা বিভিন্ন প্রোগ্রাম অ্যাটেন্ড করে, সে কংগ্রেসের সময় হোক। তার মানে কিন্তু পলিটিক্যাল লিডার হয়ে দাঁড়ানো না। সাউথ থেকে কিন্তু একটা দাদা ইন্টারভিউতে বলেছিল, যারা লিডারশিপে দাঁড়ায় সম্মান পায়, আর বলিউড থেকে ওটা হয় না, আরো সম্মান কমে যায়। তো দাদা তো নিজেই আজকে বললো, আর এটা আমিও জানি, আমার কাছে ছবিটাও আছে, 2011 সালে দাদা গেছিল। কেকেআর একটা ম্যাচও ছিল দেখবে, যেখানে দেব, দাদা, ঋতুপর্ণা ছিল, তখনও গেছিল। ইভেন বুদ্ধদেব ভট্টাচার্যের জন্মদিনেও দাদা উইশ করে। আর দাদার ডেবিউ তো বামফ্রন্টের সময় 2002-এ, তখন বামফ্রন্ট পিক আপে। তো সরকার আসবে যাবে, দাদা অ্যাজ এ গেস্ট হিসাবে যায়। রাজনীতির বাইরে দাদা সারা জীবন ছিল এবং থাকবে, এটা সবাই জানে। তো দাদাকে ওইভাবে জাজ করা মানে বোকামো করা, এটুকুই বলতে পারি। না, তো তোমার, মানুষটা হ্যাঁ এখানে সবারই একই আনসার ছিল, মানে তোমার কখনো মনে হয় যে দাদার এবার কখনো উচিত, না, মানে আমি এটা সবাই নিয়ে অনেক জিতকানের সাথে হ্যাঁ তর্ক হয়েছে। কখনো না, কখনো না। একজন গেস্ট হিসাবে যেতে পারে রূপম। আজকে সাপোজ
তুমি তো একজন ইউটিউবার, যখন তোমার রিচ ভিউ হবে, ধরো তুমি যে আমাদের বাংলার বঙ্গাই সাপোজ এরকম হয়ে গেল, তোমাকেও তো বিভিন্ন ইভেন্টে প্রোগ্রামে যেতে হবে। তোমরা যে এখন যে ইভেন্টগুলো যাচ্ছ, অর্গানাইজ বিজেপি সরকার, প্রিভিয়াস টিএমসি সরকার, তার মানে কি তুমি সেই গভর্নমেন্টকে ফলো করছি? এটা বোকামো। অ্যাজ এ ক্যান্ডিডেট দাঁড়ানো আর একটা প্রোগ্রামে অ্যাজ এ অতিথি যাওয়া দুটো ডিফারেন্স। আর এই যে বাট এটা সোশ্যাল অনেকের মিডিয়াতে মাথায় ঢুকবে না, নেগেটিভিটি অনেকে গুলো নেগেটিভ, দেখছো, আমি চাই নেগেটিভিটি না হোক, না নেগেটিভিটি তো হাইপ বাড়ে, নেগেটিভিটি গুলো যেগুলো হচ্ছে, এটাই বলছি, নেগেটিভিটি গুলো নেগেটিভিটি তো যেগুলো হাইপ বাড়ে। দেখছো সেগুলো সেগুলো নিয়ে কি বলবে, যে এরকম ভাবে যে না, নেগেটিভিটি এখন করছে আমি এটার সঙ্গে একটুকু এই হেটারদের সিনেমা। জন্য বলতে চাই যে আলোচনার কোনো বিষয় নেই, একটাই মানুষ, একটাই মানুষ। আমি বলছি কিছু কিছু হেটার্স পেজেদের একজনই আছে যে তাদের স্টারের কি বা কার রিয়েলিটি শো, আপকামিং মুভি, সেগুলো নিয়ে মাথা ব্যথা নেই। ইনাকে হেড করলে রিচটা ভালো হবে, এটাই হচ্ছে তার স্টারডাম। এটুকুই বলে শেষ করবো। রূপম, আমি আউট হলাম, তোমরা কন্টিনিউ করো। ওকে, কি করো ভাই, আমার তো মেন প্রফেশন, বুঝতেই পারছো। না একদিন না, দাঁড়াই বুঝতে তখন পেরেছি, তোমার সাথে। অবশ্যই। থ্যাংক ইউ, থ্যাংক ওকে, ইউ, বাই। থ্যাংক ইউ। জিৎ ঘোষের এখন কাজ রয়েছে, জিৎ ঘোষ তাও জয়েন করেছে, থ্যাংক ইউ সো মাচ। আজকে তোমাদের কাছে আসছি। সৌভিক, বলো তোমার ভোর গানটা কেমন, কি আর কি লাগলো, ভোর এবং জাগদেশ? হ্যাঁ, তো প্রথমে জাগদেশ গানটা তো এসেছিল। তো জাগদেশ গানটা মানে এর আগে জিতার যে কটা গান এসছে, মানে দেখো সত্যি কথা বলতে মানে হয় না যে অডিও প্ল্যাটফর্মে ঠিক গানটা তো রাত্রি 12টার সময় দিয়ে দেয়, তো সেই গানটা মানে ফার্স্ট টাইম শোনার পর না মানে ঠিকঠাক একটা মানে ফিল আসেনি যে আহ, হ্যাঁ যে গানটা কিরকম ভাবে কি তৈরি করছে, মানে যেরকম একবার দুবার শুনলে যেরকম আর কি হয়। তারপরে যখন আমরা ভিজুয়ালি গানটা যখন দেখি, তখন সেখানে গিয়ে একটা লাগে যে আচ্ছা এইভাবে গানটাকে রিপ্রেজেন্ট করা হচ্ছে, বা ভিজুয়ালি দেখতে জিনিসটা অনেক বেটার লাগে। তো তো যাবতীয় অনেকটাই সেরকম, ডেফিনেটলি ভীষণই সুন্দর লাগছে শুনতে। প্লাস গানটা আই থিঙ্ক রিসেন্ট 1 মিলিয়ন ভিউজও ক্রস করে গেছে। গানটা সত্যি ভীষণ সুন্দর। তার সাথে শান্তনু মৈত্র স্যারের কম্পোজিশন ডেফিনেটলি হয়েছে, এটা নিয়ে তো আলাদা করে কিছু বলার নেই। আর ভোর গানটা যদি বলো, এটাকে আমি এক্সেপশন লিস্টে রাখবো এই জন্য কারণ জিদ্দা বা অন্যান্য যে কোনো এর আগে অডিও প্ল্যাটফর্মে যে কটা গান এসছে, আমি বলবো ভোর হচ্ছে এমন একটা গান না যেটা অডিও প্ল্যাটফর্মে একবার দুবার শুনেই না জাস্ট স্টাক করে গেছে ভাই, মানে মনে গেঁথে গেছে যে হ্যাঁ এই গানটা কিছু একটা হবে ভাই। এই গানটা জাস্ট মানে ভিজুয়াল রিপ্রেজেন্টেশন ছিল তারপর লিরিক্স, গানটার, অডিও লিরিক্স মারাত্মক অডিও লিরিক্স। এক্স্যাক্টলি, লিরিক্স প্লাস গানের যে কম্পোজিশন, এই মানে দুটো মিলিয়ে গানটাকে একটা প্রাণ দিয়ে দিয়েছে। গানে ভিজুয়াল দরকার ছিল না, এই গানটা যদি লিরিক্স ফর্মেও আসতো না, গানটা ভালো রিচ পেয়ে যেত। আই থিঙ্ক মানে যথেষ্ট অদ্রিজ, ভিজুয়ালের সাথে গানটা কিভাবে রিপ্রেজেন্ট করেছে জিদ্দার এক একটা অভিনয়কে। অনেক হিটার্সরা আবার সেটাকে নিয়ে মিম বানিয়েছে, তাদের সেটা বানানোর মানে ক্ষমতাই আছে, সেটা মিম বানানোর হিসেবেই তারা সেটাকে দেখেছে। কিন্তু সেই অভিনয়টা করতে গেলে তারা যার ফ্যান তাদের অবস্থা খারাপ হয়ে যাবে, ঠিক আছে? তাদের কিন্তু সেই ক্ষমতাটা নেই, তাই জন্য তারা আজকে মিম মিম বানাচ্ছে সেটাকে নিয়ে। আজকে সেই জায়গায় দাঁড়িয়ে তারা যদি নিজেদের হিরোকে রিপ্রেজেন্ট করতে আর চায়, পেজের তারা রিচটা ব্যর্থ। বজায় রাখতে হবে না, পেজ এক্স্যাক্টলি, চলবে কি করে, আজকে পেজটা ওই চালাতে হবে তো। শুরুর যে 15 সেকেন্ডের যে পার্টটা, ওইটুকু করতেই মানে ওইটাতেই পুরো গানটা হিট, আর কিছু দরকার নেই। পুরো সিনেমাটার মানে গানটা তো আমি আর বলবো না, গানটা নিয়ে জাস্ট আর কিছু বলার নেই। গানটা সিরিয়াসলি খুবই সুন্দর, লিরিক্স গুলো জাস্ট মানে মনে গেঁথে গেছে ভাই। এক দুবার শোনার পরেই মানে গানটা এতবার আমি শুনেছি, সিরিয়াসলি আমরা কিছু বলার নেই। মানে বারিশদার ইন্টারভিউটা তোমার চ্যানেলে আমি দেখেছি এর আগে, মানে সত্যি গানটা যেভাবে লিখেছে সে, প্রত্যেকটা কথাকে প্রত্যেকটা মানে গানটাকে একটা নতুন প্রাণ দিয়ে দিয়েছে সত্যি লিরিক্স। খুব আর হার্ড মিউজিক টাচিং, মানে কম্পোজিশন একেবারে হৃদয় থেকে লেখা একটা মানে লিরিক্স, যেটা তুমি মানে অনুভব করতে পারবে, ফিল করতে পারবে, এবং খুব সুন্দর। তুমি ওই লাইনটা দেখে, বিশেষ করে ওই লাইনটা, যার পথ চেয়ে একদিন জাগতাম রাত, ও, আহ ওই জায়গাটা, যার পথ চেয়ে একদিন জাগতাম রাত, তার এবার হবে আগমন। এই ব্যাপারটা কিন্তু জিদ্দাকে ট্রিবিউট করেই লেখা। জিদ্দার দেখো এত, এই যে এতদিন যে আমাদের এই অপেক্ষাটা, জিদ্দার অপেক্ষায় আমরা এতদিন কিন্তু ওয়েট করেছিলাম, ঠিক আছে? তার যখন আগমন হচ্ছে তখন আমরা তাকে একটা ওয়েলকাম জানাচ্ছি এরকম ভাবে। তো আমার ওই এটা লাইনটা দারুণ, আমার খুব খুব ভালো ভালো লাগে, লেগেছে। ওই লাইন দারুণ দারুণ, মানে ওই হ্যাঁ, লিরিক্সটা এত দারুণ। দারুণ, অসাধারণ, আমার গানটার খুব এই ওভারঅল, জিনিসগুলো খুব ভালো লেগেছে। বাট এই অন্তরার পার্টটা, এই অন্তরার এই পার্টটুকু মানে স্পেশালি মানে ভীষণই সুন্দর। এই এই একদম জায়গা থেকে একদম শুরু করে স্পেশাল, হ্যাঁ। মানে ওই কিছু কিছু গান লাস্টে আছে না যে বারবার শুনতে শুনতে ভালো লাগে, ঠিক আছে, কিন্তু ভোর গানটা কিন্তু বারবার শুনতে শুনতে ভালো লাগে না। মানে ওর প্রথম থেকেই ভালো লাগছে, কেননা ওর মধ্যে যে লিরিক্স বলো, সুর যেমন, ঠিক আছে, ওটা শুনতেই ভালো লাগছে অটোমেটিক। এক্স্যাক্টলি, আমার রাত্রিবেলা যখন সেটাই আমি ওই শুনেছিলাম জন্য স্পটিফাই, তখন থেকেই ভালো লেগেছিল, হ্যাঁ। আচ্ছা, আমি
এবার আমি একটু বলছি, হ্যাঁ মানে অরিজিৎ ওরা 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 তো মানে বললি, হ্যাঁ, এবং ব্যাপারটা হচ্ছে ওরা আমার সাথে ওদের সাথে আমার কথা না একমত কিছুটা, ঠিক আছে, কিছুটা কি বেশিরভাগই। এবং যেহেতু ওরা বেশি বলে দিয়েছে ব্যাপারটা, তাই আমি আর বেশি রিপিট করছি না, খালি আমি কয়েকটা অ্যাড করছি। হ্যাঁ, তো মানে জিদ্দার যখনই গান বেরোয়, হ্যাঁ, পরের দিন বেরোবে, সকালে হোক বা কখনো দুপুরে হোক, তো আমরা মানে ফ্যান্সরা, জানি না এটা অন্য কোনো ফ্যান্স কমেন্টে হয় কিনা, আমরা ওয়েট করি রাত্রি 12টার পরে যখন গানটা কোনো অডিও প্ল্যাটফর্মে আসে, তো আমরা কিন্তু তখনই শুনিনি গানটা। এই জিনিসটা আমরা আর মানে তর্স হয় না আমাদের, যেটা বলে আর কি বাংলা কথায়, যে একদম তর্স হয় না, আমরা কিন্তু শুনিনি। তো জাগো দেশের সময় একটা কথা বলি, জাগো দেশের সময় আমি যখন প্রথম শুনি আমার মোটামুটি লাগে গানটা, ঠিক আছে। এবং তারপর কি হয়, তখন আমি নিজের মনকে বলি না যে সাবজেক্টের সাথে আমরা সবসময় ভাবে কি কমার্শিয়াল দিকটা দেখে এসেছি বেশি, কিন্তু আমরা অ্যাক্টিং এর দিকটা মানে ক্লাসিক ব্যাপারটাও দেখেছি, ও সুর বলো, কৃষ্ণকান্তের উইল বলো, মানে অনেকে যারা এই জেনারেশন আগেকার দিনের বই দেখেনি, জিদ্দা কিন্তু রোমান্টিক বই এবং অ্যাক্টিং এর বই অনেক করেছে। হ্যাঁ, অডিয়েন্স যায়নি সেটা আলাদা ব্যাপার, কিছু কিছু যায়নি, কিন্তু এটা কিন্তু জিদ্দা অ্যাক্টিং এর ব্যাপারটা কিন্তু দারুণ, ঠিক আছে। দুটোই পারে জিদ্দা, এই জিনিসটা খুব ভালো লাগে, জিদ্দা দুটোই পারে। ওদিকে যখন জিদ্দাকে অ্যাকশনের বই করা হবে তো সেটাও পারবে, এটা বলা হবে এটাও পারবে। তো আমার ওকে ওকে লেগেছিল, ঠিক আছে, যে হ্যাঁ, তারপর মুখ বললাম না এটা তো জিদ্দাসী অ্যাকশন কমার্শিয়াল বই নয়, এটা ঠিকই আছে, দেশত্ববোধক বই একটি বায়োপিক, তো সেটার জন্য এই গানটা ঠিক আছে। তখন ভিডিওটা দেখলাম, তখন বইয়ের স্কেলটা আরো বড়, যে সেটা আরো আমাদের কাছে ক্লিয়ার হলো। কারণ আমাদের কাছে টিজারই শুধু এসেছিল, যখন বইয়ের ভিজুয়ালটা কিছুটা আসলো আমাদেরকে, তখন আমরা আরেকটু কিছু রিপিট হলো, আমরা যখন জানতে পারলাম, তখন জিনিসটা আরো স্কেলটা বুঝতে পারলাম, এবং গানটা কেন সেটাও বুঝতে পারলাম। তো তখন আমার জাগদেশ গানটা খুব ভালো লাগলো, ঠিক আছে। আর ভোরের সময়, ভোর তো অতুলনীয় গানটা, ভোর গানটা, ঠিক আছে, ওটারও সেই আমরা অডিও শুনেছিলাম 12টার পর, রাত্রি 12টার পরে অডিও। হ্যাঁ, এবার অডিওটা শুনে খুব ভালো লেগেছিল, কারণ লিরিক্স গুলো এতটা হার্ট টাচিং। হ্যাঁ, যে মানে এটা আমি ভেবেছিলাম যে আমরা তখন তো ভিডিওটা দেখিনি, তো আমরা ভেবেছিলাম যে এই গানটা জিদ্দা পোট্রে কিভাবে করবে, মানে জিদ্দা পর্দায় ফুটিয়ে তুলবে কিভাবে, কারণ আমরা শুধু অডিওটা শুনেছিলাম। যখন ভিজুয়ালটা এলো, হ্যাঁ, গানটা শুনে মানে আমি কিন্তু অতটা পশু মানে আমার এরকম হয় না, কিন্তু আমিও চেয়ে দিয়েছিলাম গানটা শুনে, মানে এতটা সুন্দর লেগেছিল গানটা, মানে হার্ট টাচিং। মানে আমি নিজেই বুঝতে পারিনি যে কখন আমার চোখের কোণা জল ভিজে গেছে, মানে কোন চোখের কোণাটা ভিজে গেছে। এই জিনিসটা মানে আমি বলবো যে টলিউডে যারা এমনি নর্মাল যারা আরো যারা ভাবেন যে জিদ্দা কমার্শিয়াল সিনেমা বলে এই বই করতে পারে না, জিদ্দাকে কিন্তু আবারও প্রমাণ করে দিল যে আপনাদের মানে চোখে আঙ্গুলে দেখিয়ে দিল যে মানুষটা কি অ্যাক্টিং করতে পারে, ঠিক আছে। তো আমার মনে হয় জিদ্দাকে আরো এরকম অ্যাক্টিং ড্রিভিং ছবি দেওয়া হোক, এবং মানে স্ক্রিপ্ট রাইটার বলুন, ডিরেক্টর বলুন, প্রডিউসার বলুন, এই বই জিদ্দাকে আরো দেওয়া উচিত, এরকম সুযোগ আরো দেওয়া উচিত জিদ্দাকে, ঠিক আছে। জিদ্দা কিন্তু বলে যে ওপেন টু অল, আমার কাছে সবাই আসতে পারে। জিদ্দা একটা ইন্টারভিউ দেখেছিলাম যে আমি বাগনা ভাল্লুক, যে আমাকে দেখে ভয় পাবে, কেউ একটা রিপোর্টার এরকম ইন্টারভিউ নিয়েছিল, তখন বলেছিল যে না তোমার কাছে কোনো কিছু আনতে ভয় পায়, তখন বলেছিল জিদ্দা যে আমি বাগনা ভাল্লুক, আমার কাছে আসতেই পারে, অ্যাপ্রোচ করতেই পারে। জিদ্দা করবে কিনা সেটা জিদ্দার পার্সোনাল চয়েস, জিদ্দাকে অ্যাপ্রোচ করা হয় না, স্টোরি এটা পাঠিয়েছো? স্টোরি পলিটিক্স, জিদ্দার সাথে তো পলিটিক্স মেল করা হয়। করেছো? মেল? আমি যদি কোনো দিন লিখে থাকি তাহলে আমি অবশ্যই করবো, কিন্তু আমি ওইভাবে না, অ্যাপ্রোচ ফ্যান বয় হিসাবে করবো না, কিন্তু আমি দেখবো যে কাকে ওটা ফিট করছে, তাকে অ্যাপ্রোচ করবো। আমি ফ্যান বলে যে আমি জিদ্দাকেই করবো সেটা নয়, এই ইন্ডাস্ট্রি কোনো ভাবিনি। তবে হ্যাঁ, আরেকটা জিনিস, আমি কিন্তু বই পড়ি খুবই, হ্যাঁ, এবং পাতাল পুরাণ বলে বইটা পড়েছি, আরেকটা জিনিস অ্যাড করছি, এটা অন্য অফ টপিক কথা বলছি। আমি পাতাল পুরাণ পড়েছি, তো জিনিসটা হায়েস্ট ব্যাপারটা বুঝতে পেরেছি, কিরকম হায়েস্ট মানে জিনিসটা ডাকাতি ব্যাপারটা। তো আমি কিছু টপিকটা বলছি না, কারণ অনেকটা রিভিল করাটা উচিত নেই, ঠিক আছে। আর রূপমকে যখন আমি ওই দুটো বই আমি মানে কিনেছিলাম, যখন আমি বললাম যে আমি যাচ্ছি, তোর কি লাগবে, তো বলেছিল হ্যাঁ দাদা তুমি যদি যাও আমার জন্য এনে দিও। তো আমি কিন্তু মানে বইটা পড়েছি, চাইনারা উল্টো, হ্যাঁ পড়েছি বইটা, ঠিক আছে। আর কিছুটা বাকি আছে, কারণ আমার অনেক বই পড়ি তো আমি, বেশিরভাগ কমিক্স পড়ি আমি, রূপম জানে। তো আমি কিন্তু বইটা পড়েছি, হ্যাঁ, তো বইটার মধ্যে অনেক কিছু জানতে পেরেছি, হিডেন ব্যাপারটা। তো যদি বইটা সেরকম ভাবে যদি মানে যাই না প্রতীকবিদ্যা কেমন করেছে, মানে ব্লাস্ট হবে, ব্লাস্ট, মানে অনেক কিছু আমরা মানে দেখতে পাবো, ঠিক আছে, অনেক কিছু দেখতে পাবো। এবং ডাকাতি গুলোর ব্যাপারগুলো যদি ভালো করে স্কেল আপ করে, যাই না কতটা করেছে, যদি সেটা সিনেমা আমরা কিন্তু দেখতে পাবো, ঠিক আছে। ডাকাতির ব্যাপারগুলো, যে প্রচুর। ডাকাতির যে ইয়েগুলো, সেইগুলো কিন্তু আরো একজন লেখক, যে ওই সময় পুলিশ অফিসার ছিল, সে পরবর্তীকালে একটা গল্পে সাদা আমি কালো আমি বলে একটা গল্প ছিল, গল্পের বই, ওইটাতে কিন্তু লেখাগুলো লিখে গেছিল, ঠিক আছে।
অনেক তো বই আছে, ডাকাতির অনেক ব্যাপার বই পাওয়া অনেক যায়। বই থেকে কিন্তু ডাকাতি এগুলো, তুমি ডাকাতির এগুলো পড়বে যাও না, মানে মনে হবে যখন সিনেমার পর্দায় আমি দেখবো বইয়ের একটা নামগুলো বলছি। আলাদাই ব্যাপার। হ্যাঁ, কেউ হ্যাঁ বলে বিপ্লবী, কেউ অনন্ত সিং দুটো বই লিখেছেন উনি নিজের লাইফে মনে হয়। আরো জানি না, আমি আমি যেটুকু আমি জানি, হ্যাঁ আরো হতে পারে, আমি জানি না। আমি যেটুকু জানি সেটুকু বলছি, এটা আমার opinion। কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। এই বইটা বেশি হাইলাইট হচ্ছে কারণ এই বইটার নামটা ওই নামের সাথে মিলে যাচ্ছে বলে, কিন্তু এই একটা বইতে কিন্তু অনন্ত সিংকে ধরা যাচ্ছে না। এর সাথে কিন্তু পাতাল পুরাণ পড়লে বা আরো আর সাদা কালো যেটা তুই বললি একটু আগে, যে ওই বইটা এবং এই বইগুলো পড়েও জানা সম্ভব নয় মানুষটাকে, কারণ এর বাইরেও আরো কাহিনী আছে। যারা এটা রিসার্চ করেছে তারা হয়তো জিনিসটা অরিত্র যারা লিখেছে, তারা কিন্তু আরো ভালো করে হয়তো জিনিসটা নিয়ে পড়াশোনা করেছে, তারা আরো ভালো জানবে। তো মানুষটা পুরো ডাইভার্সিটি, মানে স্বাধীনতার আগে, স্বাধীনতার সময় মাস্টারদা সূর্য সেনের সহযোগী, ডান হাত বলা যায়। তারপরে আহ, যখন মানে স্বাধীনতা হয়, স্বাধীনতা মানে আমরা লাভ করি, তখন একটা সময়, স্বাধীনতার পরে উনি কিন্তু মানে যে মানুষকে অনন্ত সিং যিনি, তিনি কিন্তু একটি মতাদর্শে বিশ্বাসী ছিলেন, ঠিক আছে, রাজনৈতিক। ঠিক আছে, জানি না সিনেমাতে সেটা দেখানো হবে কিনা, দেখানো হতেও পারে, নাও হতে পারে, সেটা সিনেমায় দেখতে পারবো। উনি কিন্তু একটা দলের দিকে মানে মতাদর্শে বিশ্বাসী হয়েছিলেন এবং একটি দলের হয়ে জয়েন করেছিলেন। তুই জানিস কত এটা, সেটা আমি রিভিল করছি না জিনিসটা। তো এবার দেখা জানি যাক সেটা কতটা কিছু দেখানো হয়। সেটা তো ইয়ে না, সেটা তো তোমার ট্রেলারেও তো আছে, ইনকলাব জিন্দাবাদ একটা ডায়লগ বলছে না হ্যাঁ না না, ওটা ছাড়া, ওই ওটা জায়গাটা। ইনকলাব না অনেক হুম। ব্যাপারটা কিন্তু আমার ওটা বলাটা উচিত না। ওটা সিনেমাতে কতটা কি দেখিয়েছে রাজনৈতিক ব্যাপারটা, ওটাও দেখানো যেতে, মানে কতটা কি দেখাবে সেটা হচ্ছে মানে প্রতিযোগিতা, এবং যাই যাক কি হবে দেখানো যাক, দেখা যাক। আর নেক্সট প্রশ্নে যাচ্ছি, দেখো এই ছবিটার সঙ্গে মানে 14ই আগস্ট দুটো ছবি বলিউড থেকে আসছে, একটা হচ্ছে বাটবরা 1947 আর একটা হচ্ছে আওয়ারাপান 2। আওয়ারাপানের একটা আলাদা ক্রেজ ছিল ছোটবেলায়, আওয়ারাপান মহীশূরীর ছবি, সবার একটা নস্টালজিক একটা ব্যাপার রয়েছে, অনেক জিদ্দার ফ্যান্সও কিন্তু আওয়ারাপান 2 নিয়ে এক্সাইটেড ছিল, এখনো আছে অনেকে। এবং তার সঙ্গে বাটবরা 1947 আসছে, তো কি মনে হচ্ছে মানে এই দুটো বলিউড থেকে দুটো ছবি আসছে বাংলায়, মানে কতটা আর কি স্পেস পাবে, এটা নিয়ে কি বলতে চাও? আমি বলছি, দেখ, আওয়ারা পান নিয়ে ফার্স্ট বলছি। আওয়ারা পানের ব্যাপারটা হচ্ছে, আওয়ারা পান যখন প্রথম রিলিজ হয়, তখন আমরা টিনেজ, আমি টিনেজ, ঠিক আছে, যাই না আর বাকিরা মানে অরিজিৎ ওরা টিনেজ। তো তখন বইটা না খুব একটা ভালো চলে না, ঠিক আছে। কিন্তু বইটা যখন টিভিতে দেয়, যখন আমরা টিভিতে দেখি, এবং বইটা পরে একটা ক্লাসিক হিসেবে যায়, মানে যখন পরে আমরা টিভিতে দেখি, সিডি ডিভিডিতে দেখি, তখন বইটা আমাদের খুব ভালো লাগে। তো আমিও দেখেছি বইটা, আমি সিনেমা দেখিনি, আমি মানে হলে দেখিনি, আমি বাড়িতে দেখেছিলাম সিডিতে, তখন বন্ধুরা মিলে। তখন বইটা ভালো, মোটামুটি ভালো লেগেছিল আবার ফার্স্ট পার্টটা। তো সেকেন্ড পার্ট থেকে আমারও, দেখ আমি ইউনিভার্সাল ফ্যান নই, কিন্তু ভালো লাগে, খারাপ লাগে না, মানুষটাকে ভালো লাগে। কিন্তু সেকেন্ড পার্টের একটা ব্যাপার ছিল, সেকেন্ড পার্টটা আমি এটা ভেবেছিলাম যে না এটা হয়তো ভালো হবে, কিন্তু মানে আওয়ার আপানের সাথে এর কোনো মানে কোনো ইয়ে পাচ্ছি না আর কি। মানে আওয়ার আপান 2 মানে না, এখন মনে হচ্ছে না করলেই ভালো হতো। মানে এটা ওই নামটা নিয়ে, নাম করা নামকে ভাসতে মানে নেই চাচ্ছে না, ওটা হবে না। মানে মানে নামটা জাস্টিফাই হচ্ছে না, মানে এখানে অনেক কিছু অ্যাকশন ড্রিভেন করেছে মানে এখনকার দিনের ব্যাপারটার জন্য, কিন্তু মানে এটা মনে হয় দরকার ছিল না, কারণ ইউনিভার্সিটির অ্যাক্টিং যথেষ্ট ভালো। তো অন্য মানে ওই রকম ধরনের কিছু রাখলে ভালো হতো জিনিসটা, মানে এতটা এরকম মানে আমার ট্রেলার দেখে ভালো লাগে। হ্যাঁ, আমি জিৎ ফ্যান বলে বলছি না, আমার পিক্সেল মুভিটা ভালো লাগে। আর এটা গেল আবার আবার ব্যাপারটা। এবার হচ্ছে বাটওয়ারা হচ্ছে সানি দেওয়াল খুব একজন বড় অভিনেতা, ঠিক আছে। এবং ওনার ব্যাপারটা হচ্ছে উনি সেই একদম মানে একটা মানে মানে 2.5 কিলো কাঠ, মানে আর কি খুব একটা ভালো মানে জোরদার একটা মানুষ, ঠিক আছে। ওনার বই আসলে ওনার বইও হবে অবশ্যই, কিন্তু আমি বলবো পাশাপাশি আমাদের যে বাঙালি দর্শক তাদের কিন্তু বাংলা বই অবশ্যই দেখা উচিত, ঠিক আছে। আর আমরা জিৎ ফ্যানরা কখনোই পারবো না জিৎদার বই দেখতে পারতে, আরো সবাই সাধারণ মানুষ, ফ্যামিলি, ঠিক আছে, সব রকম যারা একটু এজেড অডিয়েন্স তাদেরকে যেতে হবে। তো সবাই তো বাটপাড়াটা নিয়ে একটু আছে, কিন্তু আমার মনে হয় না এটা জিদ্দার কোনো এফেক্ট করবে। আমার বাটমারাও চলুক, আমাদের কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকা, তো চলুক, কোনো অসুবিধা নেই। দুটো এরকমও দিন গেছে 3টে বই 4টে বই চলেছে, তো আমার কোনো ওরকম মনে হয় না যে এটা কোনো এফেক্ট করবে। চলুক, দুটো বই চলুক, কোনো অসুবিধা নেই। কার আবার আবার চলবে না আমার মনে হচ্ছে। এবার বাকিরা বলুন। আমরা কতটা কি এক্সাইটেড না এক্সাইটেড মানে সেটা তো আলাদা প্রসঙ্গ, কিন্তু আমাদের চেয়ে আমি মনে করি বেশি এক্সাইটেড হচ্ছে আমাদের হল মালিকরা। কারণ মানে বিপ্লবী ডাকাত এই যে সিনেমাটা, এটা নিয়ে কিন্তু জিদ্দা জিদ্দা কি মানে এই সিনেমাটা কেন, এর আগে কোনো সিনেমা নিয়ে তো সে কোনো মনোপলি করেনি যে আমার সিনেমা আজকে তোমায় নিলে তো অন্য কোনো শোকে তুমি চালাতে পারবে না।
সেই জায়গায় দাঁড়িয়ে আজকে প্রত্যেকটা মানে সিঙ্গেল স্ক্রিন থেকে শুরু করে প্রত্যেকটা মাল্টিপ্লেক্স, মানে যেখানে আর কি বাংলা সিনেমার হয়তো চলেও না, সেই সমস্ত মাল্টিপ্লেক্স আমরা দেখতে পেয়েছি বিপ্লবী ডাকাতের পোস্টার ফেলে দিয়েছে। সেই জায়গায় মানে দাঁড়িয়ে এই সিনেমাটার হাইপ মানে হল মালিকদের মধ্যে আমাদের চেয়ে হয়তো অনেক বেশি, যে এই সিনেমাটা নিয়ে তারা আশাবাদী। আজকে আমাদের কল্যাণী সঙ্গমে প্লাস হচ্ছে আমাদের এসবিএফ সিনেমাস যেগুলো যেগুলো রয়েছে সমস্ত জায়গাতেই আজকে বিপ্লবী ডাকাতের পোস্টার প্রমোশন চলছে, তো সেগুলো নিয়ে তো কেউ কোনো মনোপলি করেনি। প্লাস হচ্ছে অন্যান্য যে সমস্ত হিন্দি সিনেমাগুলো রয়েছে, ইনফ্যাক্ট এরকমও আছে যে ধরো হিন্দি সিনেমার পোস্টার সেই সমস্ত জায়গায় পড়ে, কিন্তু বিপ্লবী ডাকাতের পোস্টার মাস্ট পড়ে গেছে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে এই সিনেমাটা নিয়ে হল মালিকরা আমাদের চেয়ে অনেকটা বেশি এক্সাইটেড যে হ্যাঁ এই সিনেমাটা কিছু একটা করবে, এই সিনেমাটা নিয়ে মানে আশা রয়েছে তাদের মধ্যে। আর যারা যারা মানে চিৎকার চেঁচামেচি করছে এই সিনেমাটা নাকি হাইপ তারা খুঁজে পাচ্ছে না, তাদের জন্য আমি আর আলাদা করে কিছু বলবো না। এমনি সিনেমাটা নিয়ে মানে সমস্ত আমি অনেকদিন ধরে এটা নিয়ে ওয়েট করে আছি, ইনফ্যাক্ট অনেক জিৎ ফ্যান্সরা এটা নিয়ে ওয়েট করে রয়েছে সিনেমাটা কবে রিলিজ করবে। আলটিমেটলি 15 আগস্টের উইন্ডোতে সিনেমাটা রিলিজ হচ্ছে। এবং আমি আশা করবো জাস্ট নট অনলি জিৎ ফ্যান্স, সমস্ত বাঙালি অডিয়েন্সকে এই সিনেমাটাকে দেখা উচিত আমি মনে করি। কারণ একজন বাঙালি বিপ্লবীর ইতিহাস, এটার এমন একজন বিপ্লবী যাকে কিন্তু আমরা চিনি না ঠিক, মানে তার নামটা আমরা হয়তো ইতিহাসের পাতায় ঠিকভাবে আমরা লক্ষ্য করিনি। যেরকম ধরো বলতে গেলে সূর্য সেনের ইতিহাস, বা আমরা মহাত্মা গান্ধী, তারপর আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু, এনাদের ইতিহাস কিন্তু আমরা পড়ি বাচ্চাদের স্কুলে বা কলেজে। আমাদের ইতিহাস যে বইগুলো থাকে সেগুলো জায়গায় সমস্ত পড়ো না, কিন্তু অনন্ত সিংহের নামটা এখানে কিন্তু সেইভাবে হাইলাইটেড হয় না সব জায়গাতে। তো সেই ক্যারেক্টারটা যখন আজকে জিদ্দাভাবে পোর্ট্রে করছে, আমার মতে এটা সমস্ত বাঙালির গিয়ে সিনেমা হলে একবার দেখা উচিত। কারণ একজন বিপ্লবী যে মানে যে বিপ্লবের ছদ্মবেশ ধারণ করেছে, তে মানে তার লক্ষ্যটাকে সে কখনো পরিবর্তন করেনি, সেই লক্ষ্যটাকে অপরিবর্তিত রেখে যে স্বাধীনতা পাওয়ার পরেও তার কেন ডাকাতি করতে হচ্ছে, সেই যে মানে কনফিউশনটা, সেই যে সাসপিসিয়াস এই ব্যাপারটা, সেই জিনিসটা আই থিঙ্ক দর্শক হলে গেলে ডেফিনেটলি তাদের কাছে ক্লিয়ার হবে। এবং আমি আশা করবো এই সিনেমাটা প্রত্যেকটা বাঙালি দেখা উচিত। আর এই সিনেমাটা যদি মানে বিজনেস করতে না পারে বা মানুষজন যদি হলে গিয়ে এই সিনেমাটাকে প্রায়োরিটি না দেয়, আমি বলবো ভাই তাহলে বাংলা সিনেমা দেখা ছেড়ে দাও ভাই। তাহলে আর তোমার বাংলা সিনেমা থেকে লাভ নেই। বাংলা সিনেমা মানে ওই হলে গিয়ে কান্নাকাটি করা, ওইসব কান্নাকাটি করার জন্য জি বাংলা, স্টার জলসা এগুলো রয়েছে ভাই, ওইসব চ্যানেল আছে, ওইসব চ্যানেলে সন্ধ্যেবেলা 7টার সময় খুলে বসে যাও, সিরিয়াল দেখো, কান্না করো। ঠিক আছে, ফ্যামিলিটা আমার শাশুড়ি বৌমার ঝগড়া হচ্ছে, এ ও কাঁদছে, এ ওর 2টো বিয়ে, ওর 4টে বিয়ে, ওকে বালিশ চাপাতি মেরে দিচ্ছে। হ্যাঁ, এরকম অনেক গল্প আছে ভাই, এই সমস্ত অনেক চ্যানেলে দেখানো হয়। তো সেই সমস্ত গল্পের জন্য তো নিশ্চয়ই সিনেমা হলটা না, তাই না? সিনেমা হলটা আমাদের সিনেমা চালানোর জন্য, যেখানে একটা সময় মানুষজন মানে হলে গিয়ে ধরো একটা গানে নাচানাচি করছে, সেখানে পয়সা ছুটছে, হলের অ্যাকশন সিনে তারা এনজয় করছে, সিটি মারছে, হাততালি মারছে, সেই জিনিসটাই হারিয়ে গেছে বাংলাতে। আর যার জন্য একটাই কারণ, সেটা হচ্ছে আমাদের এই এই ধরনের এই মানে ক্যাটাগরি সিনেমাগুলো এতদিন ধরে হলে মানে বেশি প্রায়োরিটি পেয়ে এসছে। তো আমি বলবো সেই সিনেমাগুলো অবশ্যই চালাও, কিন্তু সেই সিনেমাগুলোর পাশাপাশি এই সিনেমাগুলোকে মানুষজনের সমানভাবে দেখা উচিত। ওই সিনেমা দেখবো এই সিনেমা দেখবো না, তাহলে আমি বলবো ভাই বাঙালি, তাহলে আর তোমার সিনেমা হলে এসে কাজ নেই, তুমি বাড়িতে ওই সন্ধ্যে 7টা সিরিয়ালই তুমি ঠিক আছো, তোমার জন্য বাংলা সিনেমা নয়। আমার আর কোনো মুভি নেই এক্সাইটমেন্ট নেই, আমার শুধু একটাই মুভি নিয়ে এক্সাইটমেন্ট আছে, সেটা হচ্ছে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। ঠিক আছে, মানে আবার ট্রেলার দেখে আমার মানে অতটাও সেই আগেকার মতন সেই ফিল আসেনি। মানে আমি সত্যি কথা বলছি, আমার অতটা ভালো ভালো লাগেনি আর কি। ঠিক আছে, আর মানে জিদ্দার মুভি আসলে আমার অন্য কোনো মুভির দিকে অত চোখ যায় না, অন্য কিছু দেখতে ভালো লাগে না আর কি, মানে অন্য কিছু আলোচনা করতেই ভালো লাগে না। মানে ফ্রি টাইমে, মানে কাজ সেরে ফ্রি টাইমে মানে আমি ফেসবুক স্ক্রল করি, সবসময় জিদ্দারই নিউজ আসবে, এটা অটোমেটিক চলে আসে, কিছু করার নেই। আর ভালো চলবে, কারণ মানে যে টাইমে আসছে এই টাইমে ঠিকঠাক টাইম, এই মুভির জন্য একদম ঠিকঠাক টাইম। পুজোর সময় আসলে অত ভিড়ের মধ্যে কি হতো আমি জানি না, বাট এই টাইমে আসছে, আমার পুজোর তো শো মনে হচ্ছে পাওয়াটা খুব ঠিকঠাক। চাপের হয়ে যেত তখন, মানে 4টে 5টে করে সিনেমা পুজো যখন আসছে তখন শো পাওয়া খুব চাপ হয়ে যাবে। হুম, এটা ঠিকঠাক টাইম। আর আমার তো মনে হয় পুজোর সময় জিদ্দা আর একটা অন্য কোনো অ্যানাউন্সমেন্ট করবে। মানে একটা মুভি কতদিন হোল্ড রাখতে পারে, মানে পুজো পর্যন্ত আবার হোল্ড করে এত মাস টেনে নিয়ে যাবে,
আমার মনে হয় এখন Birthday, রিলিজ birthday। করছে ঠিকঠাক। আর জন্মদিন। পুজোর সময় নতুন কোনো অ্যানাউন্সমেন্ট করুক, ওটা আমরা বেশি খুশি হব। এখন এটা এনজয় করব, 2 মাস পরে আবার একটা মুভি অ্যানাউন্সমেন্ট দেবে, আরো বেশি আমরা খুশি হব না? সেটাই। আমি আমি একটু অ্যাড করছি। আমার মনে হচ্ছে যেমন রাবণের সময় জিদ্দার দশমীর দিনকে রাবণের ফার্স্ট লুক এসেছিল, আমার মনে আছে এটা। দশমীর দিন বা একাদশীর দিন এরকম এসেছিল রাবণের ফার্স্ট যে লুকটা, যে একটা অসুর পোস্টারে একটা, অসুরেরও দিয়েছিল ওইরকম পুজোর সময়। হ্যাঁ ওই যে ওটা 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 রাবণেরটা দশমীর দিনই দিয়েছিল, চোখটা এটা ইয়ে করে হ্যাঁ হ্যাঁ একটা হাসছিল। চোখটা ইয়ে, দশমীর তো দিনে ওটা কিন্তু অ্যানাউন্সমেন্ট first- দিয়েছিল, তো ওটা কিন্তু আমি মানে পুরো একটা সারপ্রাইজ পিকচার ছিলাম, এসেছিল ওটা জানতাম না। হ্যাঁ জানতাম না, কারণ আমি জানি যে জিদ্দার বার্থডেতেই কিছু আসবে, কারণ অক্টোবরে পুজো, মানে ওরকম তো নভেম্বরে জিদ্দার বার্থডে, তখন কিছু দেবে, কিন্তু আমি পুরো সারপ্রাইজ, আরো মানে বড় আমি এটা, ধামাকা আসবে আমার মনে হচ্ছে হ্যাঁ তো এবারে। আমি না মানে অবাক হয়ে গেছি, মানে আমি যেটা আশা করি, হ্যাঁ জিদ্দা পুজোর সময় কিছু দেবে না, জিদ্দার বার্থডে আসে নভেম্বরে তখন দেবে, কিন্তু আমি সারপ্রাইজ হয়ে গেছি, মানে ফ্যান হয়ে আমি মানে মানুষটাকে এত রিড করতে পারি জিনিসটা, তাও আমি ভুল প্রমাণিত হয়েছি জিদ্দা। তো আমি মনে করি যে জিদ্দা অরিজিন যেটা বললো সেটার সাথে ও বলছে দিতে পারে, আমারও মনে হচ্ছে দিতেও পারে, নাও দিতে পারে। তার কারণ হচ্ছে সামনে জিদ্দার বার্থডে, তো না আমি দিলে আবার কোনো ভুল ব্যাপার হতে না। পারি। হুম, দেখা যাক, আসলে তো খুবই ভালো, আনন্দ পাবো, কিন্তু আমার মনে হয় যে একবারে মনে হয় ওই জিদ্দার বার্থডেতে কিছু দেবে, এটা আমার মন বলছে, এটা হয় জিদ্দা প্রতিবারই জিদ্দার বার্থডেতে কিন্তু আসে। আচ্ছা, আরেকটা জিনিস আমি অ্যাড করি, আমি যেমন জিদ্দার ফ্যান, আমি কিন্তু মার্ভেলের ফ্যান, আমি কিন্তু মার্ভেলের এমসিইউ ফলো করি। তো জিদ্দার এই বইটা আসার, মানে এটা কেউ বিশ্বাস করবে কিনা না, আমি জিদ্দার এই বইটা আসছে বলে আমি কিন্তু স্পাইডারম্যান যে এবার বেরিয়েছে ব্র্যান্ড নিউ ডে, আমি কিন্তু সেটা দেখতে যাইনি এখন, কিন্তু এটার জন্য মানে আমি আমিও রোববার যাই। করে টাইম পাই। আমি যাইনি এখনো, মানে আমি কিন্তু স্পাইডারম্যানের খুব ফ্যান, আমি 2002 থেকে দেখে আসছি সিনেমা, 2002 টবি ম্যাগুয়ার যখন ছিল তখন থেকে মানে দেখি জানি। হ্যাঁ, আমি তখন মানে অনেক ছোট, তখন থেকে দেখি। তো এই যে মানে মার্ভেলের এত বড় স্ক্রিনে মুভি আমি কিন্তু যেতে পারিনি, কেন যেতে পারিনি, আমি রোববার টাইম হয়, আগের রোববার জিদ্দার ইভেন্ট ছিল ট্রেলার লঞ্চে, তো সেখানে গেছিলাম। আর এই যে কালকে রোববার আসছে, এই কালকে মানে তখন দেখা যায় যায় কিনা, কিন্তু আমি এখনো জিদ্দার এতটাই ক্রেজ যে আমি কিন্তু এখনো ব্র্যান্ড মানে স্পাইডারম্যানের মুভিটা দেখতে যেতে পারিনি, মানে এটা একটা ছোট এফেক্ট, মানে জিদ্দার কত একটা বই আসলে কতটা উৎসব পরিমাণ হতে পারে আমাদের কাছে। আরে সব ফ্যানরা মানে যাই বলুক, মানে অনেকে রাগ করে যে এতদিন পরে পরে নিউজ আসে জিদ্দার, কিন্তু মানে যখন মুভির কিছু মানে ট্রেলার আসে বা গান আসে, কিন্তু সবাই জেগে ওঠে, সবাই রক্ত তখন গরম। হ্যাঁ, ঠিক আছে, চলো এবার আমরা তো কি শেষের পথে নাকি? এমন একটা মানে জিদ্দাকে প্রেডিক্ট করা খুব চাপ, মানে এই সময় জিদ্দা দেবে এই জিনিসটা আমরা মানে শিওর কখনো বলতে পারি না। জিদ্দার মানে মাথায় যেটা চলে, আজকে এটা দেবো তো দিয়ে দিলাম ভাই। জিদ্দা কখনো মানে এরকম ভাবে না যে এই সময়টা দেবো, মানে এই সময়টা একটা ট্রেন্ড কখনো সে ফলো করে না, সে মানে তার যখন একটা মন চায় সে দিয়ে দেয়। জিনিস যেটা জানা, টক্সিক আসছে তার 1 সপ্তাহ পরে, টক্সিকের ট্রেলারও এসছে আজকে, তোমরা দেখেছো আই থিঙ্ক। তো টক্সিক ইয়াশের সিনেমা, এক সপ্তাহ ইয়াশ পরে না, কি এক সপ্তাহ, 1 সপ্তাহ এক পরেই সপ্তাহ আসছে, পরে, 26 তারিখে আসছে। 26 হ্যাঁ, তারিখ এবার হ্যাঁ ওটারও একটা চূড়ান্ত ক্রেজ রয়েছে। তো তোমাদের কি মনে হয় টক্সিককে আমি নিয়ে? একটা কথা বলবো। বল। টক্সিকের মানে আমি যেহেতু মানে নিউমোলজি অ্যাস্ট্রোলজিতে বিশ্বাস করি, ঠিক আছে, মানে আমি যেহেতু মানে একটু এটা নিয়ে পড়াশোনাও করেছি, বাট ওরা না এইগুলো নিয়ে বিলিভ করে। আর ওটা যে ডেটে আসছে সেই ডেটটা দেখবে 26, এই হ্যাঁ 26/8/26, ঠিক আছে, 26টাকে জুড়ে দেখো 8 আসছে, আর এপারেও 26টাকে জুড়ে দেখো 8 আসছে, মানে 888 ইয়াসের বার্থডে কবে সেটা জানো? হ্যাঁ আমি যাই না, খবর আছে। ওটাও 8 আসছে। আর ওর যে ডিরেক্টরের বার্থডে দেখবে সেটাও 8 আসছে। আচ্ছা 8 মানেই হচ্ছে মানি, 8 মানে শনি, মানে শনির নাম্বার বলা হয়, আর শনি মানে হচ্ছে মানি। মানে এটা কিন্তু ওরা ভেবেচিন্তেই সবকিছু মানে দেখেছে। এমনকি ওর টক্সিকের যে নেমিংটা, সেই নেমিংটাও ক্যালকুলেট করলে কিন্তু আই থিঙ্ক 8-এ আসছে, আমি দেখেছিলাম 8-এ আসছে, ঠিক আছে। মানে ওটা মানে অল টাইমের জন্য মানে রেকর্ড, মানে 100% শিওর হয়ে যাও, ঠিক আছে। নয় খুব বড় রেকর্ড করবে, মানে একদম সবকিছু ছাড়িয়ে যাবে, ঠিক আছে, নয় একদম কিছু করবে না, মানে যে কোনো একটা হবে, করলে খুব বড় রেকর্ড করবে, আর না করলে কিচ্ছু করবে না।
সেকেন্ড ঠিক আছে, টাকাটা তুলতে পারবে না। সেকেন্ড এটা হ্যাঁ? কিছু করবে না, ওই সেকেন্ড অপশনটা কিছু করবে না, না। তার এটা কারণ হচ্ছে করলে করবে, আমি একটা কি কারণ আছে, অ্যাড কিন্তু করছি, তার মানে আমার মধ্যে মনে হচ্ছে, জিদ্দার মুভি ইনকাম করে ফেলবে, হ্যাঁ অসুবিধা আমার নেই। আমি একটা অ্যাড করছি মানে অরিজিৎ সাথে। আমার মনে হচ্ছে মানে টক্সিক সিনেমাটা না একটু মানে যেহেতু নামেই টক্সিক, তো বইটা কিন্তু অ্যাডাল্ট বই এবং অ্যাডাল্ট এ সার্টিফাইড বই, তো আমার মনে হয় ফ্যামিলি অডিয়েন্স একটু একটু কম যাবে। এটা যারা জেন জি ইয়ং অডিয়েন্স বা বন্ধু বান্ধব, আমরাও যেতে পারি বন্ধু বান্ধব ভেবে, কিন্তু ফ্যামিলি অডিয়েন্সটা একটু কম যাবে আমার মনে হয়। তো সেক্ষেত্রে একটু এবার জিদ্দার যে বইটা সেটা তো সবাই সর্বগোত্র মানে এটা সবার সবাই মধ্যে, যাবে, হ্যাঁ। হ্যাঁ ফ্যামিলি অডিয়েন্স ওই যাবে, জন্যই তো বন্ধু বলছি, বান্ধব যেতে পারে, একটা ছেলেদের গ্রুপ যেতে পারে, একটা মেয়েদের গ্রুপ যেতে পারে, বাবা মা বাচ্চা যেতে পারে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, বয়স্ক যারা বৃদ্ধা মানুষজন, যারা বৃদ্ধ মানুষজন, তারা যাতে যাবে, কোনো অসুবিধা নেই, তাদের একটা গ্রুপ আছে, তারা যেতে পারে। ওই জন্যই আমি ফার্স্ট বললাম না যে হলে আর একটা মুভি চলা মানে কিন্তু এটারও কিন্তু ক্রেজ থাকবে, কেননা সব মুভি তো টক্সিক, মানে সবাই তো টক্সিক দেখতে যাবে না। আজকে কেউ পোস্ট করছে এখন ফেসবুকে রে, ওর দেখাতে কি অন্যজন দেখার সব ইচ্ছা হবে থেকে বড় ফ্যামিলি কথা, নিয়ে, সব থেকে বড় ফ্যামিলি কথা, নিয়ে এইটা পিভিআর দেখতে আইনক্স যায়। এটা ডিস্ট্রিবিউটার, পিভিআর আইনক্স ভালো রকম ভাবে আই থিঙ্ক শো দেবে। আমি এটা বলেওছি। সৌভিক আমাদের এখানে রয়েছে, সৌভিক কলকাতা এখন নেই, সৌভিক থাকে ব্যাঙ্গালোরে। তো ওখানকারও অনেক মানে ফ্যান্সরাও রয়েছে, সৌভিক নিজেও রয়েছে, যারা জিদ্দার ছবিটা দেখতে চায়। ঠিক আছে, এবার দেখা যাক পিভিআর আইনক্সে যদি নেওয়া হয়, মানে যদি অ্যাট দ্য সেম টাইম ওয়ার্ল্ড ওয়াইড বা জিদ্দার ইন্ডিয়া যদি রিলিজ করা যায়। যুক্ত আছে, জিৎ সিনেমার হ্যাঁ যখন যুক্ত অরিজিতের হয়েছে আমি বলবো মানে সিনেমাটা আসবে, এটা আমি কনফার্ম। কিন্তু এবার রিলিজ ডেট আমি এক্সাক্ট জানি না যে মানে ওই সেম ডেটে রিলিজ করবে নাকি পরে রিলিজ করবে, বাট রিলিজ করবে আমি এইটুকু কনফার্ম। বাট মানে ন্যাশনাল রিলিজটা ওই সেম ডেটেই হবে না পরে কোন একটা ডেটে ওরা করতে চাইছে, সেটা এবার ডিপেন্ড করছে। বাট মানে বাইরে আসবে এইটুকু আমি কনফার্ম। কারণ দেখো জিতার এর আগে যে কটা সিনেমা এসছে অ্যাটলিস্ট মানে দুটো করে হলেও সে শো পেয়েছে, বুমেরাং এর সময়তেও এসছে আমাদের এখানে। হ্যাঁ, তারপরে তোমার মানুষ আর চেঙ্গিস, তো মানে ওগুলো হিন্দি ডিস্ট্রিবিউশন ছিল যথেষ্ট, ওগুলো তো পাওয়া স্বাভাবিক। রাবণের সময় তো পেয়েছিল। তো সেই জায়গা থেকে মানে জি সিনেমা আছে যখন নিশ্চয়ই সিনেমাটা আসবে। এবার মানে কোন ডেটে আসছে সেটা ম্যাটার করে, সেম ডেটে আসছে বা ডিফারেন্ট ডেট, বা যে ডেটে আসুক বাই ফার্স্ট ডে ফার্স্ট শো এইখানে। একদম ফার্স্ট ডে ফার্স্ট হবেই হবে। আমরা একেবারে অবশ্যই শেষের অবশ্যই। পর্যায়ে চলে এসেছি। আমি সবার থেকে জানতে চাইবো, দেখো এই সিনেমাটায় জিদ্দার কিন্তু 9 থেকে 10টা লুক, ঠিক আছে, অনেকগুলো লুক আমরা দেখতে পাচ্ছি। তোমাদের পার্সোনালি কোন লুকটা পছন্দ হয়েছে বলো? আমি বলি, আমি ফার্স্ট বলছি, আমার পছন্দ যে সব থেকে দুটো লুক, হ্যাঁ দুটো লুকের মধ্যে একটা হচ্ছে জিতটা যখন ওই মানে লাল কালারের যে ছাতাটা নিয়ে একটা যে অ্যাকশন করে যে লুকটা, একটু বয়স্ক যে লুকটা, ওই লুকটা আমি বৃদ্ধ দেখে মানে লুকটা, হ্যাঁ ওই ওটা বৃদ্ধ ওটা লুকটা আমারও দেখে ভালো না, লেগেছে। আমি মানে মানে যখন প্রথম টিজার এসেছিল ওই যে যখন রয়্যাল জিদ্দা এরকম করে রিভিলটা। তুলে ফেলছে, ফেলে যখন ওই চেয়ার জিদ্দার মানে বার্থডে দিন। যখন উঠে যখন দাঁড়িয়ে সিগারেট এবং করছে, যে মানে একটা ক্যারেটের টাইপের একটা মানে দাঁড়িয়ে একটা ওই যে হাতে একটা এরকম করে আঙুল 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 দুটো এরকম, হ্যাঁ ওটাই, হ্যাঁ এটা হ্যাঁ কি হ্যাঁ একটা বলা এরম বলে। এরম করে আছে। হ্যাঁ 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 ওইটা এরকম কিন্তু করে, আমার মানে ওটা বিশাল দারুণ। লেগেছে। হ্যাঁ ওই লুকটা হচ্ছে দারুণ মারাত্মক। তো মারাত্মক লেগেছে ওই এক নম্বর। দু নম্বর যেটা আরো ভালো লেগেছে সেটা হচ্ছে যে ওই ভোর গানটাতে যখন ওই এক্সপ্রেশন দিচ্ছে যে ওটাও বয়স্ক লুকই কিন্তু দাড়িটা নেই, হ্যাঁ তখন যে যে প্রণাম করছে মা গঙ্গার অস্থিটা ভাসিয়ে দিয়ে যেখানে প্রণাম করছে, বা যেখানে ওই মানে চোখ ছল ছল জিদ্দার হয়ে এসছে, যেখানে প্রথম দেখছি যে একদিন কেউ মারা গেছে, হ্যাঁ সেটা কি করে মানে এক্সপ্রেশন করে বুঝতে পারছে না, তো যখন ওই চোখ ছলছল করছে মানে আতঙ্কে একটা ভিতরে একটা বুক চাপা কষ্ট নিয়ে ওই যে লুকটা, তারপর হচ্ছে যে গঙ্গা ওই ভোরের যে লুকটা যে ছিল ওইটা আমার ভালো লেগেছে। এই দুটো লুক আমার ভালো লেগেছে, আরো লুক সব লুকই ইয়ং ভালো এজ, কিন্তু এই দুটো লুক বেশি ভালো লেগেছে। এবার বাকিরা বলুন। ইয়ং এজটাও ভালো লেগেছে আমার। ইয়ং এজ বা ওই ছাতা নিয়ে যেটা করছিল ওইটা আমার এই দুটো বেশি ভালো লেগেছে। সবগুলোই ভালো, অসুবিধা নেই, কিন্তু সব থেকে বেশি ভালো লেগেছে কিন্তু ওই ছাতা নিয়ে যেটা, ওটা কিন্তু ছাতা কি নিয়ে, হবে লাল ছাতা মুভিতে নিয়ে, আমি সৌভিক জানি বলো না। কোনটা ভালো লাগলো? সৌভিকের কোনটা ভালো লাগলো? কোন লুকটা বেশি ভালো লাগলো সৌভিক কর্মকার? দেখো লাল ছাতা নিয়ে লুকটার তো ওটা ওটা মানে এরকম কোনো মানুষ আমার মতে নেই যে বলবে না এই লুকটা আমার পছন্দ হয়নি। ওই লুকটার ভাই আলাদা একটা ফ্যান বেজ আছে। ওই লুকটার মানে সত্যি মানে ধরো টিজার বলো, রয়্যাল রিভিল বলো, প্লাস হচ্ছে এই যে আমাদের ট্রেলার বলো, ওই যে মানে ফাইট সিনটা প্লাস ওই যে সুপারস্টার জিৎ যে নামটা উঠে ওই জায়গাটা, হ্যাঁ বাট জাস্ট ভাই ওই জায়গাটা পিকে নিয়ে যায় পুরো জিনিসটাকে।
কিছু আলাদা করে বলার নেই। প্লাস ট্রেলারে যেভাবে কাট করেছে ওই ফাইট সিন গুলো, লাল ছাতা নিয়ে অ্যাকশনের সিন গুলো, ভাই জাস্ট মানে ওই সিনটা দেখার জন্য আমি ভীষণভাবে এক্সাইটেড প্রবলেম হচ্ছিল। আচ্ছা, ওটাই বলছিলাম যে ধরো মানে যে লুকটা লাল ছাতা নিয়ে, ওই লুকটা তো আসেই। আর একটা লুক দেখার জন্য আমি ভীষণভাবে এক্সাইটেড, সেটা হচ্ছে ওই ট্রেনের যে ডাকাতির যে সিনটা, মানে ট্রেনের উপর দিয়ে দৌড়চ্ছে, প্লাস হচ্ছে হ্যাঁ মানে ট্রেনে ভিতরে যে যেটা অ্যাকশন এরকম চাপা দিয়ে আছে তো। হ্যাঁ, মুখটা হ্যাঁ, এতটা চাপা। ওই ওই জিনিসটা দেখার জন্য আর একটা লুক ভীষণভাবে আমার খুব ভালো excited। লেগেছে, ওই মানে look- ওইটা কিন্তু কি হবে আমি জানি না, ওই সিনটা যেটা যখন পুলিশের ভ্যানে যখন উঠে এরকম একটা চিৎকার করছিল, ঠিক আছে, হ্যাঁ, মানে যেটা জেলারের ড্রেস পরেছিল জিদ্দা, ঠিক আছে, ওটা প্রি যে মানে ক্লাইম্যাক্স, হ্যাঁ, পুলিশের ভ্যান, ক্লাইম্যাক্স প্রি ক্লাইম্যাক্স ওই জায়গাটায় থাকে না জেলে হ্যাঁ ওখানে ব্যাপারটা। মানে হ্যাঁ সবাইকে কিছু চিৎকার করে কিছু বলছিল, মানে ওইখানে ওই লুকটা বা ওই যে সিনটা কিন্তু খুব ভালো হতে চলেছে, আমার মা- আমার যেটা মনে হলো মুভিতে। কি হবে জানি না। আর তোমরা তোমাদের মতামত বললে যে কোন লুক গুলো, বেশিরভাগ এই লাল আর ছাতার তোমার লুকটাই আমি তোমারটা বলো, আনসারটা পেলাম। তোমারটা আমারও বলো। আমারও হ্যাঁ, অবশ্যই লাল ছাতার লুকটা তো অবশ্যই খুবই ভালো লেগেছে। প্লাস ইয়ং জিদ্দার এখানে একটা লুক থাকছে, যেটা এই পোস্টারে দেখবে একেবারে ইয়ং, মানে একটু হালকা হালকা হ্যাঁ দাড়ি গো, ওই যে আজকে লুকটা। একটা ছেড়েছে হ্যাঁ, নন্দী মুভিজ দেখলাম, হ্যাঁ 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 ওই হ্যাঁ, পোস্টারটাও ওইটারই ভালো। ওই লুকটা আমার বেশ ভালো লেগেছে। মানে একেবারে অ্যানিমেশন পোস্টার প্রথম দিন, যেটা যেটা সৌভিক বলছিল, ওই যে শুটিং শুরু হওয়ার দুদিন পরে যখন ওই গানটা দিয়েছিল না, মোশন যেটা অ্যানিমেশন পোস্টারটা, দুটো লুক দিয়ে, ওইখানে সব থেকে ইয়ং হুম। জিতটা ওটা। আর আমি এই প্রশ্নটা দাদাকে রেখেছিলাম, মানে দেখো নখানা লুক দাদার, মানে জিদ্দার পার্সোনালি তো নিশ্চয়ই একটা স্পেশাল লুক থাকবে, তো ওটা তোমরা এই 13 তারিখ জানতে পারবে। জিদ্দারও কিন্তু এখানে তোর ইন্টারভিউটা আমি এই প্রশ্নটা রেখেছিলাম যে জিদ্দার কোন লুকটা পছন্দ। সব কটা লুকই অবশ্যই স্পেশাল, বাট জিদ্দার তো একটা লুক অবশ্যই একটা স্পেশাল লুক থাকবে। দাদা এই আনসারটা দিয়েছে, ওটা 13 তারিখ তোমরা জানতে পারবে। দাদারও একটা ফেভারিট লুক রয়েছে। ঠিক আছে, যাই হোক। আচ্ছা, ওটার জন্য ওটা কি তারপর গেস ওয়েবসাইট করো তুমি তোমরা। বলো তোমার কেমন লাগলো হ্যাঁ, ইন্টারভিউ করে দাদার সঙ্গে ফার্স্ট টাইম। আমার তো খুবই ভালো লাগে। আমি প্রথমে একটু নার্ভাসই ছিলাম, ওরা প্রথম বুঝতেই কথা, পারবে ইয়ার ইন্টারভিউটা যখন দেখবে। ওই বাট হালকা দাড়ি পোস্ট দিয়ে যে lookটা, এটা কিন্তু আই আমার থিংক বোন এখন বলছিল পর্যন্ত তুই পাবি, মানে কোনো কিছুতে আমার রিভিল বোন করেছে, তো বলছিল সেই মানে এটা আমার জিনিসটা খুব, মানে একটা ওটা আমি অডিয়েন্সের কাছে অনেক সারপ্রাইজিং ম্যাটার। আমি অনেক হ্যাঁ মানে বলো। মাস ধরে আমি অনেক মাস ধরে তোকে বলে আসছিলাম যে দেখবি একটা পজিটিভ, মানে যদি তোর, শুধু তুই না, তোর আশেপাশের মানুষ যদি পজিটিভ একটা কথা বলে এবং ভাইব দেয়, সেটা কিন্তু ফলে যায়। মানে তুই শুধু একা চাসনি যে চিন্তা এটা 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 যদি আমি পাই একটা ইন্টারভিউ। আমরা কিন্তু সবাই যারা যারা তোর ওই মানে মানে শুভচিন্তক, তারা কিন্তু চেয়েছি, হ্যাঁ সেটার ফল কিন্তু তুই পেয়েছিস। আমরা কিন্তু সবাই মিলে চেয়েছি এটা যে ও একটা পাক, একদম মানে একদম আমাদের একদম। আমি আমি এটা আমরা এটা অবশ্যই বলবো যে সবাই সবাই মানে আমি ইউটিউবের পরিবার থেকে শুরু করে যারা তোমরা ধরো রয়েছো, সবার থেকে একই ইয়ে পেয়েছি। বাট এই বছর আমি এই সত্যি কথা বলছি, আমি আর আশায় ছিলাম না। ঠিক আছে, কারণ আমি পরপর দুবারে আর কি পাইনি বলে আমি এই বছর আশায় ছিলাম না। কিন্তু হ্যাঁ, এইটা ভালো লাগছে যে এই ছবিটাকে এরকম বড় রকমের বানানো হয়েছে, এবং এমন একটা ছবি আহ মানে এইখানে এতগুলো লুক জিদ্দার, মানে এরকম লুক দেখো কোনো কিন্তু বাঙালি অ্যাক্টার দেখবে না সচরাচর, মানে 10খানা লুক একটা সিনেমায়। হ্যাঁ, দুটো তিনটা থাকতে পারে, ঠিক আছে, মানে ওটা কিছুক্ষণের জন্য একটা সিনেমায় হতেই পারে, বাট 9খানা 10খানা লুক ভাই, মানে এটা বললাম আউটস্ট্যান্ডিং একটা বিষয়। আর ওই যাই হোক, ক্যারেক্টারটাই আমার তো একটা এই মানে ব্যাপারগুলো জিজ্ঞাসা নিয়ে আসি। আহ, এইটাতে একটা ইন্টারেস্ট লেগেইছে। প্লাস যেটা বলছিলে যে জিদ্দা ইন্টারভিউ করে কেমন লাগলো, আমার খুবই সত্যি কথা বলছি, মানে মানুষটার সামনে আমি ক্যামেরাটা সেট করছি, নিজে থেকেই কথা বলতে শুরু করলো আমার সঙ্গে। আগে একবার আমাদের মিট হয়েছিল, জিদ্দার সঙ্গে মিট হয়েছিল, এটা সেকেন্ড টাইম ছিল, বাট আমি তো মানে ইন্টারভিউ আমার ফার্স্ট টাইম। সেই অনুযায়ী মানে দারুণ, মানে আমার প্রথমে একটু নার্ভাসই লাগছিল যেহেতু ফার্স্ট টাইম। মানে জিদ্দার মধ্যে এই অরাটা মানে এত ভালো রকম ভাবে কাজ করে, মানে কি বলবো, মানে যখন কথা বলতে শুরু করবে তখন মানুষটাকে দেখে বোঝা যাবে না যে একজন সুপারস্টারের সঙ্গে তুমি কথা বলছো। ঠিক আছে, তোমাকে সেই এনার্জিটা দিয়ে দেবে যে হ্যাঁ তুমি টেনশন করো না, তুমি চিন্তা ভাবনা করো না, একদম ফ্রিলি মুডে হাসি খুশি ভাবে সেই ফিলটাই তোমাকে করাবে না। বাট প্রথম যখন ধরো তুমি দেখবে, তখন তোমার মধ্যে একটা নার্ভাসনেস তো আসবেই বস। এটা আমি আগেও ফিল করেছি, আবার সেকেন্ড টাইম হলো, আবার আমি এই জিনিসটা ফিল করেছি। যাই হোক, এইটুখানি বলছি, ইন্টারভিউটা দেখে তোমাদের সবার খুব ভালো লাগবে, এবং অনেকেরই অনেক প্রশ্ন রয়েছে, সেটারও আই থিঙ্ক উত্তর তোমরা 13 তারিখ পেয়ে যাবে। হ্যাঁ, দেখা আমাদের যাক, আমি কোশ্চেন খুব গুলো চাই ছবিটা, হ্যাঁ, আমাদের আমাদের ছবিটা কোশ্চেন খুব গুলো ভালো ঠিক রকম ভাবে করেছি, চলুক। ভালো লেগেছে। হ্যাঁ, আমি জিদ্দার সবার সঙ্গে আমি থেকেই কম বেশি প্রশ্ন ইয়ে করেছিলাম, পিক করেছিলাম, কিন্তু আমি বলিনি যে ইন্টারভিউ আর কি হচ্ছে। আমার একটু রেস্ট্রিকশন ছিল বলে আমি বলতে পারিনি। বাট হ্যাঁ, সবাই চেয়েছিল, এটা যে পূরণ হয়েছে এটা দেখে আমি খুব খুশি হয়েছি। জিদ্দার সঙ্গে আমার অনেকবারই দেখা হয়েছে কিন্তু আমি ফটো তুলতে পারিনি।
মানে কথা হয়েছে এরকম, মানে দিন গেছে যে কথা হয়েছে কিছুক্ষণ টাইমের জন্য, মানে 1 মিনিট হলেও কথা বলেছি, মানে দু অরিজিৎ হাজার মানে তেরোতে চেঙ্গিজেও একটা পাঠ করেছে, চেঙ্গিজে ইয়ের হ্যাঁ মাঠের ওই চেঙ্গিসেও, সিনটাই ছিল ওদের। হ্যাঁ এই ওখানেও মাঠে আমিও ছিলাম। ছিলাম, মাঠে আমিও ছিলাম, ও হ্যাঁ আচ্ছা, হ্যাঁ সুমিত দাও ছিল আমি হ্যাঁ ছিলাম। মাঠের ওইখানে ওই শুটিং, ছিল। চেঙ্গিজের শুটিং এর অংশ আমি এবং অরিজিৎ হয়েছিলাম। এবং ওই যে শুটিংটা দেখেছিলাম যে জিদ্দা একটা কাজ করতে গিয়ে মানে কত পারফেক্ট, মানে মানে ওই করার জন্য ওই এক, আমরা সিনেমায় দেখেছি ওইটুকু তো, কিন্তু ওটা কিন্তু 3 দিন না 2 দিন ধরে হয়েছে। ওই যে ফুটবল মাঠে, আমি তোকে আজকে রিভিল করছি, জানি না এর আগে কেউ রিভিল করেছি কিনা, ওই যে ফুটবল মাঠে যে সিনটা আছে না, ওটা 3 দিন ধরে শুটিং হয়েছে, 3 দিন ধরে, ভাবা যায় ওইটুকু সিন। খুব পারফেকশনিস্ট মানুষটা, এটা আমি বুঝেছি। হ্যাঁ, মানে প্রত্যেকটা জিনিস মানে একটা মানে একটা পারফেক্ট জিনিসটা চায়, এইটাই হচ্ছে মেন আর ব্যাপার। আর জিদ্দার নাহলে আরেকটা তুমি জিনিস ভাবো না আছে, চেঙ্গিজের ওই সিনটা তুমি এটা বললে, চেঙ্গিজ সিনটা ওটা কিন্তু হ্যাঁ একদম ওটা কিন্তু খুব বেশি বড় সিন, ওটা দিয়ে এন্ট্রি হয়েছিল ইয়ে হয়েছিল। কতক্ষণ হবে ওই সিনটা? 5 মিনিট, 4 থেকে 5 মিনিট। সাদা ফিগারকে মারবে, দিয়ে আর কি ইয়ে হবে, ওরা দৌড়াদৌড়ি মানে করছিল ওই ব্যাস। অডিয়েন্স পিছনে অডিয়েন্সরা আর কি দৌড়াদৌড়ি করছে, হ্যাঁ মানে ওইটা প্রায় 2.5 দিন, বোম মানে ফাটবে 3 দিন বোম হচ্ছে। ফাটবে এটা প্রথমে বোম ফাটবে হ্যাঁ, তারপরে ওই ওই সবাই দৌড়াদৌড়ি আমরা করবে ইয়ে। লাস্টে আমরা হাঁপিয়ে গেছি দৌড়াতে দৌড়াতে, তো পিছনে অডিয়েন্সের আমরা কাজ করেছি তো, হ্যাঁ আমাদের জিৎ ফ্যানদের থেকে নেওয়া যাওয়া হয়েছিল, তখন আমি করেছি। আমরা লাস্টে মানে অধৈর্য হয়ে গেছি, আর কতবার দৌড়াদৌড়ি করবো, মানে বোম পড়ছে, ওই ধোঁয়া উঠছে, ওটা বোমটা তো পড়ছে, ওটা ধোঁয়া উঠছে, যে ওই সিনটা আমাদের তো মানে ডিরেক্টর বলছে যে তোমরা দৌড়াদৌড়ি করো, তো আমরা করছি যখন, আমরা করতে করতে আসছে ফেড আপ হয়ে গেছি, মানে আমরা বলছি আর এটা হয়, এটা হলো না, এটা হলো না। আর জিদ্দা একটা জিনিস দেখেছি, মানে কোনো অ্যাকশন ডিরেক্টর কিছু শিখিয়ে দিল, হ্যাঁ সেটার মধ্যে জিদ্দার নিজের ইনপুট থাকে, ঠিক আছে। জিদ্দাকে যেটুকু দেখে দূর থেকে দেখেছি আমি, অরিজিতের মতো ভাগ্যবান বা তোর মতো ভাগ্যবান নই আমি, দূর থেকে দেখেছি। জিদ্দার সামনে যে কখনো যেতে পারিনি, আমি দূর থেকে মিনিমাম 10 ভাত 12 ভাত বার্থডে তো দেখতেই পারি। তো আমি দেখে জিদ্দা মানুষটা হচ্ছে মানে একটা মানুষ কিন্তু অ্যাকশন ডিরেক্টর দেখালো যে এটা তোমার পোস্ট, যে ওই দুটো চাকু ছিল যেটা একটা 2 হাতে, হ্যাঁ তুমি এরকম করে করবে করবে করবে, তো জিদ্দা দেখছি সবাই যে যার মতো কাজ করছে, জিদ্দা দেখি ওই একটা সাইডে গিয়ে ওর নিজে নিজে ঠিক করে যাচ্ছে ওই ওই জিনিসটা নিজে আয়ত্তে মানে পারফেক্ট করার জন্য, করে গেল প্রায় 1-1.5 ঘন্টা তো দেখে যাচ্ছে, মানে ওই জিনিসটা ফলো করে যাচ্ছে, মানে স্টেপ করছে, একটা মানুষকে দাঁড় করিয়ে সেটা বলছে হ্যাঁ তোমাকে, মানে করে যাচ্ছে রানিয়ে, মানে থেমে নেই মানুষটা। আর তার মধ্যে নিজের ইনপুট ঢোকাচ্ছে, সেটা আবার অ্যাকশন ডিরেক্টর গিয়ে বলছে যে এটা কিছু ঢোকাই, এটা কিন্তু অ্যাক্ট করলে ভালো হবে কিনা, তো এই মানে বোঝা যাচ্ছে যে কতটা মানে সিরিয়াস। এই জিনিসটা যে হাতটা যে ঘোরানো, যে চাকুটা যে ঘোরানো, এই জিনিসগুলো মানে অ্যাকশন ডিরেক্টরের ইনপুট তো 90 মানে 90%, নিজেরও ইনপুট রাখে। এই জিনিসটা খুব ভালো লাগে যে না আমি নিজের একটা আমি খুব চাই আমি খুব চাই জিদ্দা নিজের সিনেমায় নিজে একটা অ্যাকশন কোরিওগ্রাফি করুক। মানে জিদ্দা তো অনেক অ্যাকশন ডিরেক্টরকে এনেছে, মানে দারুণ আরামসে ট্যালেন্ট, করতে পারবে। দারুণ হ্যাঁ ট্যালেন্ট আছে। রাবণের আর বললাম না, থাক। আমি চাই কোনো মানে কোনো মুভির ডিরেকশন দিক, আমি হ্যাঁ, এটা ওটা চাই। হবে না, হবে হবে। এই ভালো কথা, আরেকটা জিনিস মনে পড়লো এই ডিরেকশনের ব্যাপারটা, জিদ্দার কিন্তু নিজস্ব প্রোডাকশনে কিছু শর্ট ফিল্ম আছে যেগুলো অনেক পুরস্কার পেয়েছে, যেমন হরে কৃষ্ণ, বন্ধু, এগুলো কিন্তু হ্যাঁ জিদ্দার নিজের লেখা। এটা অনেকে জানে না জিদ্দার, না এগুলো, এটা মানে আমরা না, যারা ফ্যান তারা জানি, ওখানে লেখা ছিল জিদ্দার তো কিন্তু এতে। নিজে, এটা জিদ্দা হ্যাঁ কিন্তু লেখা ছিল তখন, হ্যাঁ আমরা জিদ্দা দেখেছি, কিন্তু আমি নিজে এটা লেখেই, তখন দেখেছি জিদ্দা কিন্তু গল্প লেখেই, লিখে। হ্যাঁ শর্ট স্টোরি লেখে ইভেন জিদ্দা। ইয়ে বস টুর তো অনেকটা ইয়ে জিদ্দারই লেখা, হ্যাঁ বস টুর হ্যাঁ হ্যাঁ মানে হ্যাঁ স্টোরি, ইয়েটা। হ্যাঁ ঠিক ঠিক। হ্যাঁ জিদ্দা স্টোরিটা নিজের স্টোরি জিদ্দার যখন লেখা। লেখে, একদিন না একদিন এটা আমরা দেখতে পাবো যে হ্যাঁ করছে। আর জিদ্দার ফার্স্ট আর কবে তোমাদের মানে একদম ফার্স্ট কবে দেখেছিলে, মানে সামনে থেকে কে, আমি মানে কোন টাইমে? হ্যাঁ একদম আমি দু ফার্স্ট, হাজার মানে যে তেরোতে কে মানে সবাই বলো। আমি দু দু হাজার হাজার তেরো তেরোতে কিন্তু মানে আমি ফ্যান তো হচ্ছে সেই, যখন ছোটবেলা স্কুলে পড়তাম তখন ওই সাথে দেখেছিলাম মা বাবার সাথে, আমি ওটা হলে দেখেছিলাম, ঠিক আছে 3 বার হলে, তখন না না বলেছি বাবা সামনাসামনি, মানে সামনে আর থেকে দেখা সেটা বলছি। হ্যাঁ আমি দুটোই বলছি, ওটা ওটা দেখেছি সিনেমা হলে সামনে থেকে, আর মানে সামনে ইয়ে হলে, আর সামনে থেকে 2013-তে জিদ্দার, তখন আমি ফার্স্ট ইয়ার পড়ি, তখন মানে এতটা ক্রেজ ছিল, আমি চলে গেছিলাম অমনি মলে। আমি থাকি হচ্ছে নর্থে সোদপুর, আমি অমনি মল চলে গেছি, কিন্তু তখনকার দিনে কিন্তু সোশ্যাল মিডিয়া ছিল, কিন্তু এত গুগল ম্যাপস, এত কিছু ট্রেন্ডিং, এত কিছু ছিল না, সোশ্যাল মিডিয়া তো হাইপ ছিল না। আমি তখন ওই রাস্তাঘাটে পুলিশকে, কোনো বড় দোকান দেখে তাদেরকে জিজ্ঞেস করতে করতে গেছিলাম, এখান থেকে শিয়ালদা, শিয়ালদা থেকে হাওড়া, হাওড়া থেকে আবার সে হাওড়া শিবপুর, মানে চিনি না। আমি কন্ট্রাক্টরকে মানে বাসে উঠেছি, মানে কন্ট্রাক্টরকে বলছি যে দাদা আমাকে একটু নামিয়ে দেবেন, হ্যাঁ কাকু আমাকে নামিয়ে দেবে, আমি কিন্তু চিনি না, সে বলে বলে গেছি। আমি ভাবতে পারিনি যে এতটা দূর হবে, আমি শুনেছি শিবপুর, হাওড়া শিবপুর অগ্নিমল, চলে গেছি।
না এতটা ফ্যান আমি ছিলাম আমি আমার- আমার- আমি বলো, বলো, জিদ্দার বলো। ফ্যান কিন্তু ছোট, হ্যাঁ আমি ফ্যান তো অবশ্যই, ছোটবেলা থেকে তো অবশ্যই জিদ্দার একটা প্রতি ভালোবাসা রয়েছে। বাট জিদ্দাকে আমি ফার্স্ট দেখি তোমাদের সামনে যখন ছিলাম, জিদ্দার জন্মদিনের দিনটা 2022 সালে, যখন চেঙ্গিজের টিজারটা দিল। আচ্ছা আচ্ছা। আমি সেইবারই জিদ্দাকে প্রথম দেখি, মানে ফার্স্ট চোখে। তার আগের ব্যাপারটা কি, এই যে সুমিত তার দা আগে যে কথাটা বললো না, না তার আগে আমি যাইও নি। আর ওই হ্যাঁ হয় না, স্কুলে তখন পড়ছি, আর সেই বছর না এইচএস কমপ্লিট হয়েছে। তখন আচ্ছা। বাড়িতে গেলে ছাড়ার ঠিক আছে হ্যাঁ, ব্যাপার ছিল। বাট তার আগে পর্যন্ত তো সেই পারমিশনটা পেতাম না, না হ্যাঁ বাড়ি থেকে বেরোনো সবসময়। হ্যাঁ এটাই হচ্ছে মেন ব্যাপার। 2022-এর যে জন্মদিনটা, ওই যখন চেঙ্গিজের টিজারটা যেই জন্মদিন দিল, সেই দিনে আমি ফার্স্ট জিদ্দাকে দেখি। লং হেয়ার চশমা পরে তখন বেরিয়েছিল, আর ওই মহারাজের সঙ্গে ছিল, ইয়েটা দিয়েছিল। মহারাজের সঙ্গে। হ্যাঁ তাই তো? হ্যাঁ হ্যাঁ, আমরা পাশাপাশি ছিলাম সবাই। আমিও হ্যাঁ, ছিলাম, আমি মহারাজ আর তুমিও একসঙ্গে ছিলে। ছিলাম এখানে। তুমি আমার পাশেই ছিল, অরিজিৎ দাস আমার পাশেই ছিল। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। ওই দিনে একটা ভিডিও মানে ছেড়েছিল, আমি আপলোড করেছিল, ছিলাম খুব সামনের ভালো দিকে, রূপম। আমি ছিলাম সামনের দিকে একদম ব্যারিকেডের সামনে। হ্যাঁ, আমার সাথে আরো দুজন ছিল, ওটা নামটা নিচ্ছি না তবে। আর সৌভিক কবে সৌভিক দেখে সামনে থেকে কখনো? সৌভিক আমার দেখো সত্যি বলতে সেই সৌভাগ্য এখন অব্দি হয়নি, কারণ মানে আমি হ্যাঁ ছোটবেলায় প্রথম সিনেমা জিদ্দার সাথেই দেখেছিলাম। বাড়িতে সেই ভিসিডি গুলো পাওয়া যেত, ডিভিডি গুলো পাওয়া যেত, সেই এনে আমরা দেখতাম। তো সামনে থেকে কখনো যে তাকে আমি দেখবো, মানে ধরো আমি তো কল্যাণীতে থাকি, জানো তো, কল্যাণীতে অ্যাকচুয়ালি আমাদের ওখানে হল ভিজিটেও জিদ্দা কখনো সেরকম ভাবে আসেনি। তো সামনে থেকে দেখা তো সুযোগই হয়নি। প্লাস হচ্ছে ধরো ওই যে মানে তোমার মতন তুমি যেটা বলছো যে 12 অব্দি এইচএস দেওয়া অব্দি মানে বাড়ি থেকে ছাড়াটা একটা ম্যাটার করে সেখানে। তো সেই সময়টার পর থেকে মানে যে সময়টা আমি মানে ফ্রি থাকবো, মানে এইচএস এর পরবর্তী হলো, আমার সেই সময়টা আমার পুরোপুরি বাইরে কেটেছে। হ্যাঁ, এইচএস এর পরে তোমরা জানো আমার বেনারসে আমি ছিলাম 5 বছর। তারপরে তোমার এই বেনারসের পরে এখন ব্যাঙ্গালোরে। তো মানে আমার সেই সুযোগটা সেখানে কোনো হয়ে ওঠেনি যে জিদ্দার বাড়িতে গিয়ে কখনো তার সাথে দেখা করব, বা কোনো হল ভিজিটে তাকে দেখতে যাবো, বা কোনো তার জন্মদিনে যাওয়ারও আমার অনেক ইচ্ছে ছিল। বাট সেগুলো কখনো হয়ে ওঠেনি আমার। জানি না ইন ফিউচার কখনো পারবো কিনা, ইচ্ছে আছে, তবে দেখা যাক। আজও আগ্রহ রাখি, একটা সময় নিশ্চয়ই হবে। হবে হবে অবশ্যই, মন থেকে স্বপ্ন থাকলে, মন থেকে ভালোবাসা থাকলে অবশ্যই হবে, এটা আমি জানি। আমারটা একদম বলি, হবেই হবে। আচ্ছা সৌভিককে বলি, সৌভিক আমারটা চলে বলি। আসবি, হ্যাঁ, এবার বার্থডেতে চলে আসবি। হ্যাঁ অরিজিৎ দা বার্থডেতে বলো। ওটাই আমি আমার আমি অ্যাকচুয়ালি এইবার এই সিনেমাটা রিলিজের সময় তো আমি প্ল্যান করেছিলাম ফার্স্ট ডে ফার্স্ট শো যাবো, প্লাস ট্রেলার লঞ্চের ইভেন্ট আমি প্ল্যান করেছিলাম যাওয়ার জন্য। বাট ওইটাই আমি বলেওছিলাম যে মানে আমার সেরকম ছুটি পাওয়াটা খুব চাপ। তো অফিস থেকে মানে প্রথম কথা অ্যাপ্লিকেশন দিয়ে না মানে খুব একটা অ্যাপ্রুভাল করে না ওরা এই সময়টা। মানে একটা অড টাইমে যাচ্ছ, মানে এখানে এখন কাজের প্রেশার রয়েছে, এই সময় যাওয়া যাবে না, ছাড়বে না, তো এই মানে অনেক কিছু ব্যাপার স্যাপার থাকে ওখানে। তো আমি চেষ্টা করি, আমি অনেকটা আগেই আমি বলে রাখি তাদেরকে যে দেখো এই সময়টা কিন্তু আমি যেতে পারি। তো বলছে দেখো এই সময়টা তো এইভাবে আমি বলতে পারবো না, যখন যদি কাজের প্রেশার না থাকে তাহলে যাবে। কারণ কাজের প্রেশার ওরা তো হুট করে চলে আসলে তখন সেখানে ছুটি যাওয়াটা ক্যান্সেল করে দেয়। সেটা একটা মানে আলাদা ঝামেলার উপর পড়ে, মানে আশা করে থাকলে মানে জিনিসটা যখন পরে এভাবে ক্যান্সেল হয়ে যায় না, তখন সেটা খুব মানে আঘাত দেয়। আমি ওই জন্য আর মানে সত্যি বলতে কিছু আশা করে থাকি না। মানে মনের মধ্যে প্ল্যান আছে ভাই, হবে একটা সময় হবে, আমি এরকম ভাবে মানে ভাবনা চিন্তা করি। আমি বিপ্লবীটাকে তো আমার মানে অনেক ইচ্ছে ছিল সিনেমাটা ফার্স্ট ডে ফার্স্ট শো দেখার, স্পেশালি ফ্যানদের সাথে। দেখো ফার্স্ট ডে ফার্স্ট শো আমি সব সিনেমাই দেখেছি তার। রাবণের সময়টা আমার হয়নি। রাবণের সময় আমি যখন রাবণ রিলিজ করেছিলাম আমি কলেজে ছিলাম, এক্সাম চলছিল, এক্সামের পরে এসে আমি বাড়িতে আলাদা দেখেছি। তো বুমেরাং বলো, চেঙ্গিজ বলো, চেঙ্গিজটা আমি বেনারসে দেখেছিলাম ফার্স্ট ডে ফার্স্ট শো, হিন্দিটা যেটা এসেছিল ওখানে দেখেছিলাম। তো তারপরে মানুষ বলো, মানুষ ফার্স্ট ডে ফার্স্ট শো গেছিলাম, বুমেরাং ফার্স্ট ডে ফার্স্ট শো। তারপরে এই সিনেমাটা অ্যাকচুয়ালি আমার ইচ্ছে ছিল ফ্যান্সদের সাথে সেলিব্রেট করা, মানে বিজলিতে বা নবীনাতে তোমার যেখানে সেলিব্রেট করো সেখানে আমি চেয়েছিলাম ফ্যান্সদের সাথে সেলিব্রেট করা। মানে জিনিসটা আমি মানে খুব এনজয় করি প্রত্যেকবারই, জিনিসটা আমার ইচ্ছে থাকে যে সেখানে যাওয়ার। বাট হয়ে ওঠে না 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 এটা অনেক একটা সময় আলাদাই আনন্দ, মানে ফ্যান সেলিব্রেশন মানেই একটা আলাদা আনন্দ, এটা ঠিক। প্লাস হচ্ছে মানে আমি না ওই হলের মধ্যে যে ওই সিটি হাততালি চিৎকার চেঁচামেচি প্লাস এই নাচ গানার যে বিষয়টা, এই জিনিসগুলো আমি খুব এনজয় করি। এই জিনিসটা আমি মনে করি দেখো ফ্যান্স ক্লাবের সাথে গেলে এই জিনিসটা হয়তো এনজয় করা যায়, বা মানে এরকম হয় না যে একটা টাইমের পরে মানুষজন হয়তো হলে গিয়ে জাস্ট মানে পুরো সাইলেন্ট হয়ে গেছে, মানে দেখে মনে হবে না যে আর কারোর সাথে তুমি সিনেমা দেখছো। সেই জিনিসটা আমি মানে খুব একটা ফিল করতে পারি না যে এই যে চেঙ্গিজের সময়তে যে মানে হুল্লোড়টা হয়েছিল, যে যে হলের মধ্যে নাচানাচি চিৎকার চেঁচামেচি, এই জিনিসটা কিন্তু আমি বেনারসে পাইনি সত্যি বলতে। চেঙ্গিজের টাইমে না, অনেক বেনারসে আগে থেকেই ওটা হয়।
রাইট। এবার মানে সেখানে আমি হিন্দিতে দেখেছিলাম বেনারসে, স্বাভাবিক সেখানে অডিয়েন্স খুবই কম, প্লাস হচ্ছে মানে বাঙালি অডিয়েন্সও মানে গেছে প্রায় প্রায় লিমিটেডই বলতে পারো, খুব মানে কম মানুষজনই গেছে যারা মানে সেরকম একটা সিনেমা দেখে। মানে কোনো সিটি হাততালি নেই, এন্ট্রিতে কোনো চিৎকার চেঁচামেচি, মানে সেরকম একটা ক্রেজ নেই। সেই যে বাংলায় একটা সিনেমা রিলিজ করলে যে ক্রেজটা আমরা পাই, হলের মধ্যে চিৎকার চেঁচামেচি, সিটি হাততালি, নাচানাচি, এবার এই জিনিসগুলো আমি সেখানে খুব মানে মিস করি। তাই জন্য মানে আমার অবশ্যই ইচ্ছে ছিল এই সিনেমাটা হলে গিয়ে দেখা, এবং মানে ফ্যান্সদের সাথে স্পেশালি হলে গিয়ে দেখা। তো আলটিমেটলি কপাল খারাপ। দেখা যাক ইন ফিউচার যদি কখনো সুযোগ না, হয় না, হবে, অবশ্যই ট্রাই অবশ্যই করবো হবে। ফ্যান্স। একদম হবে হবে। অরিন্দা বলো, তোমার ফার্স্ট হ্যাঁ, দেখা। আমার ফার্স্ট দেখা মানে তখন আমার না ছোট মোবাইল ছিল, ঠিক আছে, স্ক্রিন টাচ ফোন ছিল না, অনেক ছোট তখন। মানে তখন ওয়ান্টেড মুভি বেরোই ফার্স্ট, মানে আমি আমার একটা পিসির ছেলের সঙ্গে ওয়ান্টেড মুভি দেখতে গেছিলাম, ঠিক আছে। ফার্স্ট আমার মুভি হলে গিয়ে দেখা ওয়ান্টেড, জিদ্দার, ঠিক আছে। তার আগে টিভিতে দেখতাম, ক্যাসেটে দেখতাম, বাবা আনতো, ক্যাসেটে দেখতাম ঘরে। আর তখন ওই ছোট মোবাইলে আমি আর কি এ, তোমার নেট যেরকম নোকিয়া 700 ক্লাসিক ছিল, কালার ফোন, বাট নেট ছিল, নেট করা যেত। ওখানে আমি মানে আগে জিদ্দার ফটো গুগলে সার্চ করতাম, জিদ লিখে সার্চ মারলে জিদ্দার ফটো আসতো, ওইগুলো সেভ করতাম। মানে তখনকার মানে আমাদের এইটাই ভালো লাগা ছিল, মানে জিদ্দার ফটো কালেক্ট করতাম, ঠিক আছে। মানে হাই কোয়ালিটি ফটোগুলো সেভ করতাম ফোনে। তা হট করে মানে আমার ফেসবুক আইডি তখন ওই ওই বছরেই খোলা, যে যে বছরে ফোন আমার কেনা, ওই বছরে ফেসবুক আইডি খুলে আমি জিদ বলে সার্চ করতাম, ঠিক আছে। কাকে রিকোয়েস্ট করবো, কি রিকোয়েস্ট পাঠাবো, ওসব আমার দেখা দরকার নেই, সার্চে গিয়ে জিদ লিখতাম, ঠিক আছে। যেখানে পারবো শুধু জিদ বলে সার্চ করতাম। আমি কম্পিউটার শিখতে গেছি, কম্পিউটার ওখানে গিয়ে আমি জিদ বলে সার্চ করতাম, মানে গুগল খুলে সবসময় জিদ বলে সার্চ করতাম, জিদ্দার ফটো আসতো, ভিডিও আসতো, এইসবই দেখতাম, ঠিক আছে। আর তখন ইউটিউবে কিন্তু সব কন্টেন্ট ছাড়তো না। এসবিএফ এর মনে হয় 100% লাভ, মনে হয় সেই সময় মানে ফার্স্ট মনে হয় ছেড়েছিল, মনে হচ্ছে, মানে ওই টাইমে ছেড়েছিল। তা ভালো ভিউ গেছিল, 100% লাভের ভিউ, মানে এসবিএফ এ। তা ওই টাইমের কথা বলছি, মানে ওই টাইমে আমি আমার ফোন থেকে মানে আমার ভাইয়ের ভিডিও করে, মানে ভাই নেচেছিল ওই তখন ফুলকলি রে, তারপর 100% লাভ, এগুলো ভিডিও করে আমি ইউটিউবে নিজের মতন ছেড়ে দিয়েছি। মানে আমি ইউটিউবার হয়ে গেছি তখন, ঠিক আছে। আমি আপলোড করে দিতাম, কিন্তু আমি জানতাম না যে ওই রকম ভাবে আপলোড করলে এরকম দেখা যায়, ঠিক আছে। জিদ্দা নাকি মানে কোনো টিমের কেউ আবার ওটাকে আবার টুইট করেছে, ঠিক আছে। ওইটা আবার টুইট করেছিল ওই টাইমে, যে এরকম ফ্যান মানে ডান্স করছে এই গানে, আমার মনে পড়ে এবার। আর তখন আবার টুইটারে রিপ্লাই দিলে খুব ভালো লাগে সবাইকে, মানে টুইটারে জিদ্দা আসতো, মানে প্রত্যেক সপ্তাহে একবার করে আসবে টুইটারে, টুইটারে রিপ্লাই দিত। আর টুইটারে কারো রিপ্লাই যদি একবার দিয়ে দেয়, মানে তার যে মানে কি আনন্দ হতো, মানে ওইটা নিয়েই মানে সারাদিন মানে তার ঘুম সে হবে না। সে তখন মানে স্টার হয়ে যেত, মানে হ্যাঁ, যাকে তখন আমরা রিপ্লাইটা করতো সে তখন স্ক্রিনশট তো star। আমি স্টার। হ্যাঁ, আর আমি তখন আমরা ড্রয়িং করে স্ক্রিনশট বুঝতাম না। জিদ্দাকে ইউজ করতাম ওখানে, মানে ফটো পাঠিয়ে, মানে ফটো মানে ড্রয়িং করে ওখানে পাঠাতাম, টুইটারে টুইট করতাম। জিদ্দা আমাকে একবার রিপ্লাই দিয়েছিল, মানে আমাকে রিপ্লাই দেয়নি, মানে কেসটা হয়ে গেছিল আমার ফটো একজন ডাউনলোড করে নিয়েছে। ডাউনলোড করে সে আমার নামের জায়গাটা মানে ঢাকা দিয়ে তার একটা লোগো বসিয়ে দিয়ে দিয়েছে। জিদ্দা আমারটা দেখতে পারেন, তারটা দেখতে পেয়েছে, তারটা দেখে তাকে রিপ্লাই করেছে। আমি তো গেছি খেপে, কপাল আমি খারাপ। কন্টিনিউ মনে হয় টুইট করে গেছি যে ওটা আমার, আমার ফটো, আমার ড্রয়িং করা, আমার ড্রয়িং করা, কেউ বিশ্বাস করতে চাইছে না। আমি আবার অরিজিনাল ফটোটা, আমার নাম লেখা ছিল পেন্সিলে, অরিজিৎ বেরা বলে, ওইটা আবার দেখালাম। তখন আবার জিৎ ফ্যান ক্লাবের পেজ ছিল, জিৎ ন্যাশনাল ফ্যান ক্লাব, ঠিক আছে। হ্যাঁ, ঠিক। ওইখান থেকেই আমার মেন যাত্রা শুরু। এবার আমি ঢুকছি, মানে তখন সুমিত বললো যে জিৎ কালীঘাট ফ্যান ক্লাব, কালীঘাট ফ্যান ক্লাবের সঙ্গে আমি প্রথম থেকে ছিলাম না, ন্যাশনাল ফ্যান ক্লাবের সঙ্গে ছিলাম, ও আচ্ছা। যেটা হচ্ছে অভিজিৎ ভট্টাচার্য দা, যে জিদ্দার বড় ফ্যান যাকে বলা হয় আর কি, ওই দাদা হচ্ছে কালকে মেন কালকে চালাতো। কালকে হ্যাঁ, এটা নিয়ে ওই দাদার কথাবার্তা সঙ্গে আমার হচ্ছিল। আলাপ আছে। হ্যাঁ, ওই দাদা ছিল, আর একটা দাদা ছিল মিলন দা বলে, মিলন দা সত্যি কথা বলতে নেই এখন, খুব খারাপ লাগার বিষয়।
নেই, মানে ওটা একটা অন্যরকম ব্যাপার ঘটে গিয়ে উনি নিজে থেকেই আর কি মানে এ হয়ে গেছে ওটা। তো আহ, ওই দাদার পেজ ছিল। এবার জিদ্দার যে পেজটা সেটা এখানে বলা ঠিক হবে কিনা জানি না। তো যাই হোক, মোটামুটি ওই পেজেই সবকিছু আপডেট দিত, জিদ্দা কখন কোথায় যাবে, কি ইভেন্ট হবে। তা ওখান থেকে একটা ইভেন্ট আমি জানতে পেরেছিলাম, ওই মানে জিদ ন্যাশনাল ফ্যান ক্লাবের একটা ইয়ে হবে, মানে ইভেন্ট হবে, সেখানে জিদ্দা আসবে, ওদের ওয়েবসাইট লঞ্চ হবে, জিদ ন্যাশনাল ফ্যান ক্লাবের ওয়েবসাইট লঞ্চ হবে। বাট আমি তখন অনেক ছোট, আমি জাস্ট ওইগুলো ঘাঁটাঘাঁটি করে মানে জাস্ট খবরটা দেখতে পেয়েছি যে ওই দিনে জিদ্দা আসবে ওয়েবসাইট লঞ্চ করার জন্য। তা জায়গাও জানি না, লোকেশন আমি এর মানে একে বলছি তাকে বলছি, কেউ বলতে পারছে না। আমার একটা দাদা পিসির ছেলেকে আমি ওই লোকেশন দেখাই, আমি বলি আমাকে নিয়ে যেতে হবে, আমি জানি না আমি যাবো এখানে কোনো মানে কারো কথা শুনবো না আর কি, ঠিক আছে। আমাকে ওই দাদা প্রথমে নিয়ে গেল ওইখানে। ফার্স্ট ওই দিনে মানে জিদ্দা গাড়ি থেকে মানে বেরোচ্ছে, আমি ফার্স্ট হ্যান্ডশেক করি। মানে ওই দিনের যা মানে কি বলবো স্মরণীয় দিন। মানে আমি আমার ওই ফোনে কি ফটো উঠবে জানি না, ছোট্ট ফোন ছিল, আমি স্টেজের কাছে চলে গিয়ে ফটো তুলছি। সে মানে অন্যরকম ফিলিং, সেই ফটোগুলো এখনো দেখলে মনে হবে যেন কিছু বোঝা যাচ্ছে না, হেজি। তাও সে পাগলের মতন মানে কি করব বুঝতে পারছিলাম না, মানে শুধু দেখেই যাচ্ছিলাম, এইরকম ব্যাপার। তারপর থেকে দিওয়ানার এতে গেছিলাম, মানে ফ্যানদের সঙ্গে যে দেখা হয় হলে, যেটা ফার্স্ট ডে ফার্স্ট শো, দিওয়ানার গেছিলাম। তারপর পরপর যাওয়া আসা হয়েছে। আর জিদ্দার বার্থডেতে আমি 2013তে জিদ্দার বার্থডেতে জিদ্দার অফিসে, ঠিক আছে, এতে মানে ইয়ে হচ্ছিল, ইভেন্ট হচ্ছিল, কেক কাটা হয়েছিল। তা সবাই চলে গিয়েছিল, এবার কয়েকজন আমরা ছিলাম। এবার সিঁড়ি থেকে নামছিলাম, জিদ্দাও নামছিল, ঠিক আছে, সোমনাথ দাও ছিল। সোমনাথ দা একটু আগে নেমে গেছে, জিদ্দা নামছিল। এবার জিদ্দার সঙ্গে হেঁটে হেঁটে মানে ওইটুকু আমি জিদ্দার সঙ্গে নেমেছি। জিদ্দা আবার আমাকে জিজ্ঞেস করছে যে কোথা থেকে মানে কোথা থেকে এসছো তুমি? আমি বললাম ডায়মন্ড হারবার থেকে। তারপর নাম জিজ্ঞেস করলো। তারপর আমি বললাম ডাউন টু আর্থ, আমাকে খুব ডাউন রিপ্লাই টু আর্থ। দিয়েছিলে, ঠিক আছে, রিপ্লাই দিয়েছিলে একবার। তারপর মনে পড়েছে, ঠিক আছে, জিদ্দার মনে পড়েছে রিপ্লাই দিয়েছে, আমি ছবি এঁকেছিলাম, ওটা মনে পড়েছে। তো ওইটা একটা ভালো লাগা। ওই সময় আমি ফটো তুলবো, মানে ওই ফোনে কি ফটো তুলবো, ওই ফোনে ফটো তোলা যাবে, সরি। ওই দিন তোর লটারি কাটা উচিত ছিল। ওই দিন তোর লটারি কাটা হ্যাঁ, উচিত ছিল। ওই দিনকে তোর হ্যাঁ, ওই দিনকে তোর লটারি কাটা উচিত ছিল, ঠিক আছে। হ্যাঁ, তোর লেগে এই যেত। সৌভাগ্যটা যেটা হয়েছে, আমার এই সৌভাগ্যটা এখনো পর্যন্ত হয়নি। জানি না আরে রূপমের হাত ধরে কোনো হবে কি কিনা। বলবো, আমার খুব দরকার। আমি মানে মানে সেদিনকার দেখবো আমি মনে হয় সামনে অজ্ঞানী হয়ে যাবো, জানি না কি হবে। আমার কি হবে তারপরে আমি জানি কি না। মানে ওই ওই সময় ওই মানুষটা মানে রেসপেক্ট একেই বলে, মানে রেসপেক্ট আরো বেড়ে গেছিল, খুব মানে ডাউন টু রেসপেক্ট ছিল আর্থ। ওনার না প্রতি। আমি কি জন্য সামনাসামনি দেখিনি। একটা জিনিস চলতো তখন পেপারে, না কিছু মানে দেব ফ্যানরা নেগেটিভ ছড়াতো। এবার দেবও কোনো পেপারে কোনো স্টেটমেন্ট দিয়েছিল যে আহ, কি ওর ব্যাপারে কেউ নেগেটিভ ছড়ালে কিছু একটা মানে ট্রোল করেছিল, মানে উল্টে জিৎ ফ্যানদের ট্রোল করেছিল বা কিছু এরকম একটা। আর কিছু ওই একটা সময় হয়েছে। জিৎ অ্যান্টি অ্যান্টি দেব বলে একটা পেজ বার হয়েছিল, সেখান থেকে দেবদার হচ্ছে বিকৃত ছবি আর কি পোস্ট করা হতো। সেটার বিরুদ্ধে জিদ্দা বলছে ওইগুলো করো না, ফ্যানদেরকে ডিরেক্ট বলেছিল। আর এবার আমি ওটা নিয়ে বলছিলাম যে তখন জিদ্দা বলছে ওইগুলো আমার ভালো লাগে না, ওইগুলো করো না। আর ওই দিন থেকে না আমার হ্যাঁ, নেগেটিভিটি মানে পছন্দ ওই করে না, এই জিনিসটা খুব ভালো। হেটার্সদের প্রতি যে খুব আমি মানে উগ্রভাবে কিছু, যে জিদ যেমন করছিল, জি- আমি ওই দিনের পর থেকে একদম চেঞ্জ হয়ে গেছি। আমি নিজেও পোস্ট করতাম ওই দেবের ওই রকম এগুলো, কিন্তু তারপর থেকে মানে যেহেতু মানুষটা আমার সামনাসামনি আমাকে বললো যে এইগুলো নিয়ে কিছু মানে ছড়ানোর চেষ্টা করো না, এইগুলো বাজে জিনিস, এইগুলো করো না। মানে ওই দিন থেকে না আমি হেটার্সদেরও ওইরকম ডিরেক্টলি ওরকম কোনো মানে বাজে কথাও বলি না, জানি সবাই সবার ভুল বুঝে যাবে, ওই জন্য বলি না আমি আর। আর তারপরে নিচে নেমেছিলাম, সবাই একটা গ্রুপ ফটো তুলেছিলাম, তখন ওই জিদ্দার সঙ্গে ফটো আছে, ওই একটাই আমার জিদ্দার সঙ্গে ফটো আছে, তারপর আর কোনো ফটোই তুলতে পারিনি। এই সৌভাগ্য আমার হয়নি এখনো। এখনো এই সৌভাগ্য আমার হয়নি, না আশা না, করছি। হবে 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 তোমাদের। খুব শুনে খুব ভালো আমি লাগলো, খুব মানে চাই, যাদের স্বপ্ন খুব পূরণ চাই। হয়নি অবশ্যই হবে, এইটুখানি ভরসা দিতে পারি, এমনকি অবশ্যই আমার হবে। এসএমপিআই যে মানে অ্যাক্টিং এর জন্য যে আমি ইয়েটা করেছিলাম, যে ইনস্টিটিউটে ভর্তি হয়েছিলাম, সেটা কিন্তু আমার ইন্সপিরেশন জিদ্দা ছিল। এমনকি সম্রাট মুখার্জি যে এসএমপিআই এর যে অনার,
ঠিক আছে, সম্রাট স্যারও জানে যে আমি মানে জিদ্দার ফ্যান। এমনকি আমার কোনো কিছু মানে পরীক্ষার সময় যদি কোনো ডান্স করতে বলতো বা কোনো অ্যাক্টিং করতে বলতো, আমি বসের অ্যাক্টিং করেছিলাম। এক্সাম হচ্ছে আমার, ঠিক আছে, অ্যাক্টিং এর মানে এক্সাম হচ্ছে, বসের একটা সিন আছে না যে ওই ঠাকুরের কাছে গিয়ে মানে বলবে যে তুমিও ঠাকুরের পুজো দাও, মানে তুমিও ঠাকুরের কাছে আসো, হ্যাঁ 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 কোনোদিন খবর নিয়েছো ঠাকুর ঠাকুর ভালো আছে কিনা, এরকম একটা কিছু ছিল, ঠিক হ্যাঁ, আছে। শুভশ্রীদিকে বলতো। হ্যাঁ, শুভশ্রী, হ্যাঁ ওই রকম আমি আর আরেকজন করেছিলাম। আমি এইটা করেছিলাম, ঠিক আছে, মানে আমার মানে চিন্তা ভাবনা অন্য, যেখানে যা কিছু আমি জিদ্দার কিছু ঢোকাতে হবে, ঠিক আছে। তো এইরকম আচ্ছা আমরা ব্যাপার মনে ছিল হয়, মানে। হ্যাঁ, আমরা মনে হয় শেষ পর্যায়ের দিকে চলে এসেছি, কারণ অনেকক্ষণ হয়েছে। একদম 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 শেষ পর্যায়ে বলতে হ্যাঁ, শেষ পর্যায়ে চলে এসেছি। আমি সুমিতা, জানি তুমি না, কিছু বলতে চাও বলতে পারো। আমি অনেকক্ষণ একটা আমাদের কথা বলতে, 1.5 ঘন্টার উপরে হ্যাঁ প্রায় হ্যাঁ হ্যাঁ, ডিসকাশন হয়েছে। হ্যাঁ বলো। আমি আমি একটা কথা বলতে চাই না, এতটা অব্দি মানে জিদ্দার টিমের কাছে বা জিদ্দার কাছে তো দূরের ব্যাপার, জিদ্দার টিমের কাছে বা নন্দী মুভিজের কাছে পৌঁছাবে কিনা। তো এই বইটার ব্যাপারে বলতে যে মানে একটা জিনিস বলতে যে জিদ্দা এবং জিৎ ফিল্ম ওয়ার্কস এবং নন্দী মুভিজ এদেরকে অনেক অনেক বেস্ট অফ লাক। খুব বইটা খুব ভালো হোক। আর জিদ্দার কাছে যদি এই ভিডিওটা পৌঁছায়, জিদ্দাকে বলবো উই লাভ ইউ জিদ্দা, উই লাভ ইউ। তুমি এরকম করেই আমাদেরকে আনন্দ দিয়ে যাও। আর হ্যাঁ, বছরে মিনিমাম 2টো করে বই করো। আর তোমাকে খুব খুব ভালোবাসি আমরা। আর বাকিরাও বলো কে। এটা সবাই চাই, বছরে বলো। মিনিমাম 2টো করে ছবি হোক। সৌভিক বলো। এটা সুমিতাকে আমি এগ্রি করি, অ্যাটলিস্ট 2টো করে সিনেমা আমরা এক্সপেক্ট করি বছর থেকে। আমাদের মানে বছরের শুরুর দিকে মাঝামাঝি সময় একটা, আর এন্ডের দিকে একটা আমরা এক্সপেক্ট করি পুজোর সময় স্পেশালি, বা এরকম একটা টাইমে যে সময় মানে আমাদের সিনেমা দেখার একটা চলটা থাকে সে সময়টা, তো আমরা সেটা এক্সপেক্ট করি। এবার জিদ্দার ম্যাটারটাও আমাদের মানে এটা জাজ করতে হবে যে জিদ্দা প্রথম কথা যে ধরনের সিনেমা করে, মানে এতটা বড় বাজেটের একটা সিনেমা, এবার সেই ধরনের সিনেমার গল্প লেখাও কিন্তু একটা এক একটা মানে চ্যালেঞ্জিং ব্যাপার না, মানে যে ধরো গল্প লিখছে সেটাও কিন্তু তাদের কাছে একটা চ্যালেঞ্জিং, যে হ্যাঁ মানে এরকম ভাবে একটা স্ক্রিপ্ট আমি লিখবো যেটাতে জিদ্দা এগ্রি করবে আমার সাথে। মানে অনেক ভাবনা চিন্তা করে তারপরে কিন্তু জিনিসটাকে লিখতে হয়, মানে এরকম না যে কোনো একটা গল্প লিখে দিলাম ও দিয়ে দিলাম ভাই নিয়ে তো নেবি, মানে এর কাছে কাজ নেই নিয়ে নিবি। সেরকম কিন্তু জিদ্দা করে না। জিদ্দা মানে খুব চুজি একটা মানুষ, তার সাথে তার কাছে যে স্ক্রিপ্টটা আসে সে যখন জিনিসটা চুজ করে সেটাকে আবার সে চেষ্টা করে বিগ বাজেটে নিয়ে যাওয়ার, মানে একটা বড় স্কেলে জিনিসটাকে রেডি করা। যেরকম আজকে ধরো এই যে বিপ্লবী ডাকাতের যে সিনেমাটা, এটাই আমরা যদি মানে নর্মাল একটা অডিয়েন্স কিভাবে একটা বিপ্লবী চরিত্র, একটা বিপ্লবীর ওই কি থাকবে, বন্দুক নিয়ে মারামারি করবে এই সেই নিয়ে, কিন্তু এই জিনিসটাকেই আজকে জিদ্দা যেভাবে রিপ্রেজেন্ট করেছে অডিয়েন্সের সামনে একটা মাসি ওয়েতে, যে ওয়েতে আমরা জিদ্দাকে চিনে এসেছি, সেই জিনিসটা মানে সেই এরাটাকে জিদ্দা আজকে মেনটেন করছে এই সিনেমাটার মধ্যে, যে নট অনলি বিপ্লবী, নট অনলি ডাকাত, আমি সেখানে আমার অ্যাকশন জিনিসটাকেও আমি সেখানে প্রায়োরিটি দিতে চাইছি। তো সেই জিনিসটাকেও যে জিদ্দা একটা নিজের ভাবনা চিন্তা করে রিপ্রেজেন্ট করাটা, মানে এটাও কিন্তু সত্যি বলতে ভীষণ একটা চ্যালেঞ্জিং না। এর আগে দেখো মানে ফ্যামিলি ড্রামা বলতে হ্যাঁ অবশ্যই মানে ফ্যামিলি অডিয়েন্স নিয়ে দেখার মতনই সিনেমা, কিন্তু সেখানে এরকম নয় যে ভাই খালি কান্নাকাটি করে যাচ্ছে গিয়ে, ওই মানে কোনো হাই মুভমেন্ট নেই সিনেমাটার মধ্যে, একরকম একঘেয়ে গল্প চলে যাচ্ছে, সেই জিনিস কিন্তু নয়। আজকে জিদ্দা তুমি যে কোনো সিনেমায় দেখে না, প্রত্যেকটা সিনেমাতে একটা হাই পয়েন্ট থাকে, প্লাস একটা হাই বাজেট জিদ্দা তৈরি করে দেয়। বুমেরাং এর মতন সিনেমা হতেই পারতো, দেখো সেটা একটা কমেডি ড্রামা, কমেডি ড্রামার মধ্যে দরকার ছিল না লাস্ট পার্টে অ্যাকশন ঢোকানো, জিদ্দা কেন রেগেছে? কারণ জিদ্দা সেই জিনিসটা তৈরি করে দিয়েছে। কারণ ওই যে লাস্ট পার্টের যে ওই 5 মিনিটের যে সিনটা রোবটের এই অ্যাকশনের, ওই জায়গাটা মানে তুঙ্গে নিয়ে গেছে জায়গাটাকে, মানে ক্লাইম্যাক্সটা যেভাবে তৈরি করেছে সাজিয়েছে, জাস্ট মানে আউটস্ট্যান্ডিং। তার সাথে রবি বর্মার অ্যাকশন, আমি যে রবি বর্মার সাথে আরেকটা অ্যাকশন ডাইরেক্টর হিসেবে জিদ্দা কোনো একটা কাজ করুক, কারণ রবি বর্মার অ্যাকশন জাস্ট মানে আউটস্ট্যান্ডিং লেভেলের। রাবণ, মানুষ, বুমেরাং, তারপরে আমাদের আই থিঙ্ক 3টে কাজই করেছে, মানে জাস্ট মানে আর কিছু অ্যাকশন নিয়ে কোনো কিছু বলার নেই সেখানে। অ্যাকশন রিলেটেড যে কোনো জিনিসই জিদ্দাকে নিয়ে সত্যি কিছু বলার নেই। অ্যাকশন ডাইরেক্টরকে জিদ্দা যেখান দিয়ে নিয়ে এসছে, ডেফিনেটলি জিদ্দার একটা মানে আলাদা অরা তৈরি হয়ে গেছে, যে অ্যাকশন অ্যাকশন নিয়ে মানুষটাকে চিন্তা করতে হয় না। জিদ্দা নিজেও সেখানে সমানভাবে ইনপুট দেয়, যেটা সুমিতা বললো, চেঙ্গিজের শুটিং এর সময় জিদ্দা ইনপুট দিয়েছে। মানে জিদ্দার সিনেমার ক্ষেত্রে এটা আমরা খুব মানে আশা করি। প্লাস হচ্ছে এই যে দেখো অনেকটা দিন হয়ে গেছে আমরা চেঙ্গিজ, রাভান এই ধরনের সিনেমা আমরা অনেকদিন হয়তো আবার দেখতে পাই, তো সেই ধরনের সিনেমা আবার আমরা চাইছি, মানুষ চাইছে আবার।
হ্যাঁ লাস্ট করেছিল হয়তো মানুষের মধ্যে একটা মানে এন্ড টু এন্ড মাস কমার্শিয়াল সিনেমা ছিল। তো সেই ধরনের তারপরে বুমেরাং করলো একটা ফ্যামিলি অডিয়েন্স, তারপরে তোমার এই বিপ্লবী ডাকাত। তো সেই ধরনের সিনেমা আর একটা মানে টাইপ অফ আন্ডারওয়ার্ল্ড টাইপের একটা সিনেমা আমরা এক্সপেক্ট করতে পারি জিদ্দার থেকে, এবার সেটা মানে পরে হলেও অসুবিধা নেই। বাট যে সিনেমাই করুক আমার মতে জিদ্দার যেহেতু একটু বড় বাজেটের সিনেমা টার্গেট করে, তো মানে আই থিঙ্ক মানে একটু চ্যালেঞ্জিং হয়ে পড়ে সেটা জিদ্দার কিছু স্ক্রিপ্ট চুজ করা বা যে স্ক্রিপ্ট লিখছে, যে ডাইরেকশন দেবে সে কতটা প্রপারলি জিনিসটাকে ডাইরেক্ট করতে পারবে যাতে মানে জিদ্দার স্যাটিসফাইড হয়। প্লাস তোমার স্ক্রিন প্লে অনেক সময় ম্যাটার করে জিনিসগুলোতে, তো ডেফিনেটলি ভাই সেগুলো তো মানে একটা ভাবনা চিন্তা করার বিষয়। এবার আমরা বলতেই পারি যে তুমি কেন সিনেমা করছো না বা তুমি কেন করছো না, মানে মানুষটা তো দেখো আজকে করতে চায়, আজকে সে নিজেও বলেছে যে আমি সিনেমা করতে চাই, কিন্তু আজকে তার কাছে যদি সে সে যে ধরনের স্ক্রিপ্ট পছন্দ করে সেই জিনিস লেখার ক্ষমতা সবার কাছে নেই। যেটা জিদ্দা আই থিঙ্ক চেঞ্জের সময় তো বলেছিল যে সেই সেরকম রাইটার আমাদের এখানে নেই যে একটা ইউনিক কিছু তৈরি করবে, যা মানে যেটা মানুষের মধ্যে একটা এফেক্ট ফেলবে যে হ্যাঁ ভাই এই একটা স্টোরি দেখলাম যেটা মানে লিটারেলি অন্যগুলোর থেকে আলাদা। নাহলে দেখো সব সব এতগুলো তো প্রোডাকশন হাউস সবাই তো সিনেমা করছে, তো সবার সাথে যদি সেটা মিলেমিশে এক হয়ে যায় তাহলে তো সেখানে তার মানে আলাদা করে তাকে যে জাজ করা সেই জিনিসটা তো তার মধ্যে থাকে না। তো সেটাও আই থিঙ্ক জিদ্দার ক্ষেত্রে ম্যাটার করে, ডেফিনেটলি অনেক ভেবেচিন্তে স্ক্রিপ্ট চুজ করে। আর জিদ্দার সিনেমা নিয়ে তো খারাপ আলাদা করে কিছু বলার নেই, দেখা যাক ইন ফিউচার কি কি কাজ করে। আই থিঙ্ক নেক্সট ইয়ার মানে এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, মানে মনে হচ্ছে আর কি বলতে পারো নেক্সট ইয়ার নন্দী মুভিদের আই থিঙ্ক 6টা মুভি অলরেডি লক হয়ে রয়েছে, আই থিঙ্ক ওর মধ্যে একটা মুভি আই থিঙ্ক জিদ্দার সাথেও রয়েছে খুব সম্ভবত, আমি এটা আশা করছি, নাও হতে পারে। যদি হয় তাহলে তো বেটার, কারণ নন্দী মুভিজ জিতের সাথে কাজ করে অ্যাটলিস্ট সেটা আই থিঙ্ক বুঝে গেছে যে ভাই জিত জিত মানে কি, জিতের নামের ওই মানেটা বুঝে গেছে, আর জিত কি করতে পারে না পারে জিতের সেটাও ব্যাপারটা কি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা 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 নন্দমিস বুঝে গেছে আশা করি। এবং যেটা বললে পরের বছর 6টা যে সিনেমা, ওখানে দেখা যাক জিতটা যদি কোনো সিনেমা থাকে থাকলে তো খুবই ভালো হয়, দেখা যাক এবার কি হয়। কারণ এর আগে শেষ ধরো মুহূর্তে নন্দী হোপ মুভিজ ফর যে দ্য কটা বেস্ট। সিনেমা এর আগে release করেছে, তুমি মানে যে কটা ধরো এই যে তোমার বিবি পায়রা, তারপরে এই যে ফেরা, তারপরে অন্যান্য আরো অনেক সিনেমা করেছিল, বাট সেগুলো মানে মানে তোমার রান্নাবাটি করেছিল, অবশ্যই সেগুলো ভালো সিনেমা, কিন্তু সেগুলো যে অডিয়েন্সের মধ্যে কিন্তু ঠিকঠাক ভাবে যে ওই মানে জিনিসটাকে 1 মিলিয়নে নিয়ে যাওয়া বা এতটা রিচ হাই রিচ পাওয়া, সিনেমাটা ট্রেন্ডিং উঠিয়ে দিচ্ছে, ট্রেলার 2 ঘন্টায় ট্রেন্ডিং এ, এই জিনিস কিন্তু সেগুলোর মধ্যে ছিল না। আজকে জিদ্দার সেই জিনিসটা কিন্তু ওরা নিয়ে যেতে পেরেছে, জিদ্দার ফ্যান্সরা বা অডিয়েন্সরা জিনিসটাকে নিয়ে যেতে পেরেছে। আজকে ট্রেলার রিলিজের আগে প্রিমিয়ারের আগে 570-এর উপরে লাইকস, মানে ক্রেজটা জাস্ট কোথায় পৌঁছে গেছে। আজকে অনেক ফ্যান্স চিৎকার চেঁচামেচি করছে ওয়্যার ইজ দ্য ক্রাউড, ওয়্যার ইজ দ্য ক্রাউড, মানে ওদের চোখে ঠুলি পড়ে বসে বসে থাকা যেটা বলে না, ওটাই আর ক্রাউড। ওদের দেখে লাভ নেই, যেটা বাস্তব সেটা তো বাস্তব, সেটা নন্দী মুভিজ নিজেই দেখতে পাচ্ছে কোনটা বাস্তব আর কোনটা সাজানো। আই থিঙ্ক অনেক কিছু এই ক্লিয়ার হবে ধরনের সেখানে এই ধরনের নন্দীদের যতগুলো কাছে মুভি অবশ্যই। বেরিয়েছে সব থেকে, মানে এই ধরনের যত মুভি বেরিয়েছে সব থেকে কিন্তু এই ট্রেলারের ভিউ বেশি সব থেকে এখনো পর্যন্ত, মানে 6 দিনের মধ্যে, 5 দিন না 6 দিন হয়েছে, এতটা ভিউ অন্য ট্রেলারে হয়নি। বাঘা যতীনেরও হয়নি, আর গুমনামি যে ফিল্মটা বেরিয়েছিল ওটারও হয়নি, ঠিক আছে, মানে 1 মিলিয়নও ক্রস করেনি ওদের। হ্যাঁ, আর জিদ্দার এটার 1 মিলিয়ন হতে আর একটু বাকি আছে। তাহলে ক্রেজ নেই বলছে হয়ে ওসব, গেছে। মানে নেগেটিভ ছড়ানোর মাস্টার, কিছু করার নেই, নেগেটিভ ছড়াবে ওরা। হুম, ক্রেজ আছে, এবং এটা নর্মাল অডিয়েন্স খুব ভালোভাবে দেখবে, শুধু জিদ ফ্যান বলে না, কারো কারো নর্মাল অডিয়েন্স খুব ভালোভাবে দেখবে। রাইট, কারো কারো ক্ষেত্রে সেইটা আবার হয়তো মনে হয় বুস্ট মেরে দিয়েছে হুম, তাদের জন্য, ওইটাই তারা যদি সেটা বুস্টেড ভেবে খুশি ভিউ, থাকতে পারে, বুস্টেড হ্যাপি লাইকস, সব বুস্টেড। জিদ্দাই বুস্ট করায়, রাইট। 2 বছর পর আসছে জিদ্দাই বুস্ট করিয়ে যাচ্ছে। ভালোই আছে সবাই। ও যাই হোক, আমরা খুব শেষ ভালো পর্যায়ে লাগলো মনে হয় তোমাদের সঙ্গে একেবারে শেষের দিকে শেষেই আমরা বলছি অনেক সুন্দর একটা পডকাস্ট, মানে একটা আলোচনা হলো অনেকদিন পরে, মানে এরকম আলোচনা তো আমরা জিদ্দার সিনেমা এলে আমার একটা করার প্ল্যান ছিল, তো সেটা আজকে হলো। আরে আমি দেখি কথা আরো যদি কথা কোনো শেষ হচ্ছে মেম্বার, না, ঠিক আছে, কথা এখন অনেক বাকি, কিন্তু শেষ করতে হবে, কিছু আচ্ছা, করার নেই। হ্যাঁ কি করতে হবে কিছু করার নেই। অনেক অনেক বড় প্রায় আমি চাই 2 ঘন্টার আমরা কাছাকাছি চাই হয়ে শেষ গেছে হোক, আমাদের ডিসকাশন। আমরা চাই শেষ হোক এইভাবে যে লাস্ট এটা বলে যে 1 2 3 4 জিদ্দা সুপারস্টার। জিদ্দা সুপারস্টার, ব্যাস 1 2 3 4 জিদ্দা 1 2 সুপারস্টার। 3 4 সবাই মিলে একসাথে, সবাই মিলে একসাথে 1 2 3 4, সবাই মিলে একসঙ্গে জিদ্দা সুপারস্টার, জিদ্দা সুপারস্টার, 1 2 3 4, জিদ্দা জিদ্দা সুপারস্টার। সুপারস্টার। চলো।
চলো। সবার সাথে আলোচনা করে আমার দারুণ ভালো লাগলো। লাগলো। হ্যাঁ হ্যাঁ আমার দারুণ খুব ভালো লাগলো তোমাদের লেগেছে। সঙ্গে আলোচনা খুব করে। ভালো একটা 14ই আগস্ট বসের সিনেমা আসছে, দেখা হচ্ছে। তার আগে 13ই আগস্ট আবার দেখা চ্যানেলে ইন্টারভিউটা আসছে, সবাই দেখো, রিকোয়েস্ট অবশ্যই। রইলো। হ্যাঁ হ্যাঁ অবশ্যই আশা করি অবশ্যই ভালো লাগবে। ওটার জন্য ওয়েট করছি। একদম 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 সবার ওই 13 তারিখই আসবে। আর রূপমের তরফ থেকে মানে আমাদের সবার একটা মেসেজ আছে, যদি রূপম যদি পৌঁছাতে পারে নন্দী মুভিজকে, জিৎ ফিল্ম ওয়ার্সকে বা জিদ্দাকে, আমরা জিদ্দাকে খুব ভালোবাসি, ঠিক আছে, জিদ্দার এরকম আরো বই মানে আরো হোক, ঠিক আছে, বছর অন্তত 2টো মুভি হোক, খুব ভালো, মানে এটা খুব চাই, ঠিক আছে। এই মেসেজটা তুই আমাদের সবার তরফ থেকে একটু পৌঁছে দিস, এটা আমরা চাই। একদম হ্যাঁ, হ্যাঁ। একদম 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 অবশ্যই।